হ্যালো, সাউন্ড ক্লিয়ার? আসসালামু আলাইকুম প্লিয়াস। হ্যাঁ, হ্যালো। আসসালামু হ্যাঁ, আলাইকুম শুনতে স্যার। পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, ইসলাম। হুম, স্যার আমাদের লাস্ট ক্লাস আমরা দেখছিলাম যে নাইনে বলছিলাম আমরা ডেরিভেটিভ দেখছিলাম, ডেরিভেটিভ তাই না? যে বলছিলাম ফাইন্যান্সিয়াল রিস্কটা, ফাইন্যান্সিয়াল যেটা রিস্ক ফ্রম ফাইন্যান্সিয়াল রিস্ক যেখান থেকে আসে ফ্রম ঠিক আছে, থেকে থ্যাংক ইউ ভাই। প্রাইস লেভেল চেঞ্জের কারণে, তাই না? প্রাইস লেভেল চেঞ্জের কারণে যে ফাইন্যান্সিয়াল রিস্ক গুলো আসে, সেই রিস্ক গুলো আমরা হেজ করবো, আমরা বলছিলাম তাই না? হেজ করবো মানে রিস্কটাকে মিনিমাইজ করবো বা কন্টেইন করবো। এই রিস্কটাকে, এই ফাইন্যান্সিয়াল রিস্কটা মিনিমাইজ করার যে টেকনিক গুলো, সেটা আমরা বলছিলাম ইউজ করবো দ্য হেল্প অফ ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। এই পর্যন্ত পড়ছিলাম আমরা, তাই না? আচ্ছা, তাহলে এখন আসবো ডেরিভেটিভ জিনিসটা কি, হ্যাঁ, জিনিসটা কি এবং কিভাবে এটা ওয়ার্ক কাজ করে, অ্যাপ্লিকেশন দেখবো আমরা বিভিন্ন ধরনের রিস্ক ম্যানেজমেন্টে, ঠিক আছে? ডেবিট জিনিসটা হলো, দেন খেয়াল করেন, একটা ইনস্ট্রুমেন্ট, আমি রাস্তায় বলছিলাম যে ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট। ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট মানে হলো এই টাইপস অফ ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, পক্ষে মধ্যে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল যদি এগ্রিমেন্ট হয়, সেগুলো ফাইন্যান্স আমরা বলি ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট, তাই না? যেমন টাকাও কিন্তু একটা ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট, যে টাকার বিনিময়ে বিনিময় মূল্য আছে, 1 টাকা 5 টাকা বিনিময় মূল্য আছে, বা বাহককে যদি বাদল থাকবে কয় টাকা, 5 টাকা লেখা থাকে, তাই না? এরকম। তাহলে যে কোনো ধরনের এক্সচেঞ্জ, মনে করেন বিল এক্সচেঞ্জ, যে ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্টে বলে। ডেবিটটা ওই ধরনের এক ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আর কি বলছেন, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট whose value is derived from the value of an underlying item. As there is change in the value of the underlying item, the value of the derivative changes in response. The definition. এই ডেফিনেশনটা কেউ বুঝতে পারছেন যে কি কি মিন করছে? কার আইডিয়া আছে? আমরা কেউ কথা বলছেন না তো, শুনতে পাচ্ছি আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলে দেবো, দেন খেয়াল করে মিল করছেন। ফুল ভ্যালু তার কোনো ইনিশিয়াল, তার মানে যে ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট যেটা বলছিলাম ডেরিভেটিভসটা, ইনিশিয়ালি এর কোনো ভ্যালু থাকে না। যেটা এক্সাম্পল আপনার দেখাই আপনাকে, ইনিশিয়াল কোনো ভ্যালু থাকে না। আমরা এক্সপ্লিসিট দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে মনে করেন একটা এগ্রিমেন্ট করলাম, যে দুটো পার্টি এগ্রিমেন্ট করলো, এইটা এগ্রিমেন্ট করলো, তাই না? এগ্রিমেন্ট, মনে করেন এটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে করলো বেসড অন, খেয়াল করে দেখেন, এই এগ্রিমেন্টে করলো কোনো একটা ট্রানজেকশন করার জন্য, এই এগ্রিমেন্টে আমরা বললাম দিস ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেহেতু ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হবে, এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফিউচার ট্রানজেকশন হবে এর মাধ্যমে, হ্যাঁ। তাহলে এটা বলতে ইনিশিয়াল তার ভ্যালু নাই। এগ্রিমেন্টটা কখন হবে, এটা নোশনাল ভ্যালু, এটা বলে নোশনাল ভ্যালুর উপরে, নোশনাল ভ্যালু, অ্যাকচুয়াল কোনো ভ্যালু থাকে না। নোশনাল ভ্যালু ভ্যালু ধরে তার বেস করে এগ্রিমেন্টটা হয়। কিরকম এক্সাম্পল, মনে করেন আপনি এগ্রিমেন্ট ইজ ফর দ্য ফিউচার ট্রানজেকশন, সবগুলো তো মনে করেন এগ্রিমেন্ট ফর ফিউচার ট্রানজেকশন রিলেটিং টু, তিনটা ইস্যু থাকে দেখেন, ফিউচার প্রাইস, কোন একটা জিনিসের প্রাইস নিয়ে দেখেন, যেহেতু প্রাইস নিয়ে মাথা কামান আমাদের, ফিউচার প্রাইস, ফিউচার কোয়ান্টিটি অ্যান্ড ফিউচার সেলমেন্ট ডেট, একটু মেন্স, আর এটাকে রিটার্ন ডেট বলে, অথবা এক্সিকিউশন ডেট বলে, এক্সিকিউশন ডেট। তিনটা ইস্যু খেয়াল করতে হবে। তিনটা ইস্যু থাকে, একটা ফিউচার প্রাইস থাকে, ফিউচার কোয়ান্টিটি থাকে, ফিউচার ডেট থাকে। এই তিনটার উপর বেস করে, ইস্যু বেস করে একটা এগ্রিমেন্ট হয় দুটো পার্টির মধ্যে। কিরকম দেন, মনে করেন এই দুটো পার্টির মধ্যে ট্রানজেকশন হলো, যে পার্টি হলো
টু পার্টিজ দুটো পার্টি আছে, মনে পার্টি এ একজন পার্টি, বি একজন পার্টি, ঠিক আছে। এখন দুজনের মধ্যে তাহলে এখানে ডেট কটা, দুটো ডেট, একটা হলো কারেন্ট ডেট, স্পট ডেট বলি আমরা, যেটা এগ্রিমেন্ট করবে সেই ডেটটা কারেন্ট ডেট বা স্পট ডেট, কারেন্ট ডেট স্পট ডেট বলে। তবে এটাকে ডেট অফ ইনসেপশন অফ এগ্রিমেন্ট বলে। খেয়াল করে টার্ম কিন্তু সব একই জিনিস। এই ডেটটাকে মানে আজকে ডেট হলো কত তারিখ, 20শে মার্চ, তাই না? ঠিক আছে, 20/2025 আজকে এগ্রিমেন্ট হবে। হ্যাঁ, নোশনাল ভ্যালুর উপরে, নোশনাল ভ্যালু, প্রাইস বলেন, কোয়ান্টিটি বলেন, এগুলো সব নোশনাল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু না। নোশনাল ভ্যালুর উপরে হবে। এবার কি ওরা বললো, এগ্রিমেন্ট এরকম যে দুটো পার্টির মধ্যে এগ্রিমেন্ট করলো, এ মনে করেন বি এর কাছ থেকে মনে করেন ফিউচারে টাইম আছে, মনে করেন 3 মাস পরে, আফটার 3 মান্থ। হ্যাঁ, খেয়াল করেন 3 মাস পর টাইমিং হলো 3 মাস পর। আর এইগুলো আছে যে কোয়ান্টিটি 3 মাস পর 5,000 টন, মনে করেন 5,000 টন হুইট কিনবে, ঠিক আছে, হুইট কিনবে 3 মাস পর, এ বি এর কাছ থেকে 5,000 টন হুইট কিনবে 3 মাস পরে। প্রাইস বলছে মানে প্রাইস, স্ট্রাইক প্রাইস বলে, ফিউচার প্রাইস, এটা বলে স্ট্রাইক প্রাইস, যে প্রাইসে ট্রানজেকশনটা হবে, ঠিক আছে, স্ট্রাইক প্রাইস যে ট্রানজেকশন হবে, ট্রানজেকশন মনে করেন 3 মাস পরে মনে করেন ইউএসডি 100 পার টন, এভাবে এগ্রিমেন্টটা হলো। খেয়াল করে দেখেন, তাহলে এগ্রিমেন্ট আজকে হলো, আর ট্রানজেকশন গুলো হবে সবগুলো ফিউচার ডেটে, এখানে বললাম কয় মাস পরে, 3 মাস পরে। আর এই নোশনাল ভ্যালু কেন বলছি আমরা, যে $100 5,000 টন ট্রানজেকশন হবে, এখানে কোনো ট্রানজেকশন, এখন কোনো ইয়া হবে না, লেনদেন হবে না। লেনদেন কখন হবে? 3 মাস পরে স্যার। 3 মাস পরে হবে, রাইট। তার মানে এখন কোনো টাকা পয়সা লেনদেন হবে না 3 মাস পরে। হ্যাঁ, থিওরিটিক্যালি এখন কোনো লেনদেন নাই, বুঝছেন? তো প্র্যাকটিক্যালি হয় কি, প্র্যাকটিক্যালি এই জন্য তাদেরকে যে অ্যাডভান্স পেমেন্ট বা মার্জিন পেমেন্ট করা হয়, দি ডিফারেন্ট থিং। থিওরিটিক্যালি এখন কোনো পেমেন্ট নাই, থিওরিতে এখন যে পেমেন্ট নাই, যেহেতু আমার ধ্যান খেয়াল করছেন, তো এই এগ্রিমেন্টটা করলাম দুটো পার্টির মধ্যে। এই এগ্রিমেন্টটা যেহেতু ট্রানজেকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, তো দিস ইজ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, খেয়াল করবেন, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এটা কিসের উপর হলো, দুটো পার্টির মধ্যে হলো, দেখেন নোটসের প্রাইস কিসের উপরে, আমি ফিউচার প্রাইসের বেস করে, ফিউচার প্রাইসের উপরে অ্যামাউন্ট ফিক্স করাই গেলাম, টাইমিং ফিক্স করলাম ফিউচার প্রাইসের উপরে। এই প্রাইসটা কিন্তু ভলাটাইল, কোয়ান্টিটি বলেন, টাইমিং বলেন, এটা ফিক্স থাকবে, তাই না? ফিক্স করে ফেলেছি আমরা। প্রাইসটা ভলাটাইল, কিন্তু প্রাইসটা ফিক্স করেছি আমরা, কিন্তু মার্কেটে প্রাইস বাড়বে কমবে 3 মাসের মধ্যে, তাই না? তাহলে আজকে এটা ফাইন্যান্সিয়াল হয়ে গেল। এখন যে কথা বললো, ইনিশিয়ালি আজকে ধরো এগ্রিমেন্ট করলাম, এই যে এগ্রিমেন্ট করলে, এগ্রিমেন্টের যেহেতু কোনো ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজেকশন হয় নাই, নোশনাল ভ্যালুর উপর হয়েছে, তো এগ্রিমেন্টের কোনো মূল্য আছে, ইনিশিয়ালি ভ্যালু আছে কোনো আজকে? আজকে যারা আমরা এগ্রিমেন্ট করলাম, তাই না, দুই পার্টির মধ্যে, এ এন্ড বি, 20শে মার্চ মনে করেন, এগ্রিমেন্টে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হয় নাই, কোনো লেনদেন হয় নাই, ঠিক আছে। লেনদেন যেহেতু হয় নাই, তাহলে এখানে কি কোনো ইয়ে আছে, এই কি বলে, যেহেতু হয় নাই, তাহলে আপনি বলেন এই এগ্রিমেন্টটা, যেটা এগ্রিমেন্ট করলাম আমি, এটা যেটা আমরা ইনস্ট্রুমেন্ট বলেছি, এটার কোনো ভ্যালু আছে, মূল্য আছে কোনো? কি বলতে পারেন না? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে জিনিসটা বুঝতে পারছেন না, যে যা বলছি আমি, প্রশ্নটা কি বলছিলাম? এই এগ্রিমেন্টটা যে করলাম, এই এগ্রিমেন্টটা কোন ট্রানজেকশন হয় নাই, কোন টাকা পয়সা লেনদেন হয় নাই। হ্যাঁ, জি। আজকে এই এগ্রিমেন্টটা কোনো মূল্য আছে কিনা বলেন আমাকে। মূল্য No, আছে sir. স্যার, এটা তো
এগ্রিমেন্ট হলে একটা কন্ট্রাক্ট হলে এটা তো অবশ্যই ভ্যালু আছে, পরবর্তীতে ফিউচার ট্রানজাকশন হবে। আমি বলছি আজকে ভ্যালু বলেছি, পরবর্তী বলেছি বলিনি আমি, আজকে ভ্যালু বলেছি আমি। আগে কোনো লেনদেন হয়েছে, কোনো লেনদেন হয়েছে? না স্যার, না লেনদেন স্যার, হয়নি। কোনো লেনদেন লেনদেন হয়নি। Agreement হয়েছে। লেনদেন লেনদেন না ভ্যালু করতে হয় না, জি। সিম্পল কমন সেন্স। আজকে কোনো লেনদেনই হয় নাই, তারপরে কোনো ইয়ে হয় নাই, তাহলে কাগজ সাইন করে দুজন সাইন করছে কাগজে, আজকে কোনো ভ্যালু আছে কোনো এই কাগজের? আজকে কোনো ভ্যালু নাই, এটা কোনো ভ্যালু, এই কাগজের ভ্যালু ফিউচারে হতে পারে, ফিউচারে মানে আজকে পরে হতে পারে, আজকে হবে না, আজকে পরে হতে পারে। আজকে কবে এখান থেকে শুরু করে আজকে ডেট যা বলছেন, এই ডেটটা আরম্ভ করে ধরেন, এই ডেটটা আরম্ভ করে 3 মাস পর্যন্ত সময়টা, গ্যাপটা, এই গ্যাপের মধ্যে এর ভ্যালু হতে পারে, হ্যাঁ, বাড়তেও পারে, কমতে পারে। এই বললাম আমি, ভ্যালুটা হতে পারে 3 মাস পরে, এই টাইম পিরিয়ডের মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে হতে পারে ভ্যালু। কেন হতে পারে বলতে পারবেন কেউ? আজকে বললে ভ্যালু নাই, বা এই 3 মাস পরে বললাম আমি যে এই 3 মাস মাঝে মধ্যে এই ভ্যালু ইয়া হতে পারে। কেন হতে পারে বলতে পারবেন কেন? স্যার, যদি আর্লি সেটেলমেন্টের কোনো অপশন থাকে সেক্ষেত্রে মেবি হতে পারে স্যার। না, এই দেখেন, আপনি কন্ট্রাক্ট করছেন ইউএসডি $100 করে, $100 করে, তাই না? ঠিক আছে, মনে করেন 1 মাস জি স্যার। পরে, 1 মাস পরে এটার দাম হয়েছে 120, মার্কেট প্রাইস $120 হয়ে গেছে, $120 হয়ে ইউএসডি হয়ে গেছে। তাহলে স্যার এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে। প্রাইসের উপর ডিপেন্ড করে, এটা বললাম, মার্কেট প্রাইসের উপরে। তাহলে এই যে আমাদের যেটা বললাম প্রথম দিনই বলছি, আমরা কাজ করবো মার্কেট প্রাইস নিয়ে। মার্কেট প্রাইস রিস্কটা, সেই রিস্কটা হেজ করবো আমরা, যে মার্কেট প্রাইস যে বাড়ে কমে, ওটার কারণে রিস্কটা হয়, সেই রিস্কটা আমি হেজ করবো আমরা, প্রথম দিনই বলছি আমরা, তাই না? ওইটাই বললাম যে মার্কেট প্রাইস, যে খেয়াল করেন, মার্কেট প্রাইস যেটা মুভ করে ফিজিক্যাল মার্কেটে, ফিজিক্যাল মার্কেট, ফিজিক্যাল যেটা, যেখানে আপনার গম বাইসে হচ্ছে, এই ফিজিক্যাল মার্কেট, খেয়াল করতে হবে ফিজিক্যাল মার্কেট, দিস দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট করে আসছে। তাহলে আপনি জানেন আজকে আজকে কিন্তু 100 করে দেন, কিন্তু 1 মাস পরে মার্কেট প্রাইস $120 হয়ে গেছে, $120 হয়েছে। তাহলে আপনি যেটা কন্ট্রাক্ট করছেন $100 করে, মার্কেট প্রাইস 1 মাস পরে $120 হয়ে যায়, এই কন্ট্রাক্টে তখন 1 মাস পরে এই কন্ট্রাক্টটার কোনো ভ্যালু আছে? 1 মাস পরে বলছি, এগ্রিমেন্টের আপনার কাছে যিনি এগ্রিমেন্ট করলেন, মানে হোল্ডার, যিনি এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্ট যিনি ইয়াটা এগ্রিমেন্ট করছে, দুজন পার্টি থাকে, একটা পার্টি হলো, হ্যাঁ, যে হোল্ডার দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ যিনি বায়ার, যে বায়ার হচ্ছে না, আর সেলার, আছে না, দুটো পার্টি। তাহলে এখন বায়ার বা সেলার কাছে এই এগ্রিমেন্টের মূল্য আছে কোনো? বায়ার কাছে, যিনি এগ্রিমেন্ট করলে বায়ার কাছে মূল্য আছে কোনো? কমন সেন্স, কমন সেন্স আপনি অ্যাপ্লাই করতে পারেন না। আপনি আপনি কত পারেন, 1 মাস পরে 120 টাকা হয়েছে, আপনি আপনি কিনবেন কত করে? 120 টাকা না 100 টাকা করে? কত টাকা কিনবেন? 100 স্যার। স্যার, আমার সাথে তো এগ্রিমেন্ট 100 টাকা স্যার। তাহলে 1 মাস পরে কত টাকা কিনতে পারবেন আপনি বলেন? কথা আমি বলেন 100 নাই? করে অনুযায়ী কিনবো 100 স্যার। দিয়ে কিনবো তো স্যার। 100 কিনবেন, স্যার কিন্তু কিন্তু মার্কেটের প্রাইস $120। তাহলে যে এগ্রিমেন্টে করলে, জি এগ্রিমেন্টের স্যার। কোনো ভ্যালু আছে আপনার কাছে? এই জিজ্ঞেস করছি আমরা, আছে তো স্যার, ভ্যালু তো আছে স্যার। না এটা না বলতে পারেন? এগ্রিমেন্ট, আমরা তো ইন ফিউচার প্রাইস নিয়ে কাজ করব। হ্যাঁ, কি নিয়ে? স্যার ফিউচার প্রাইস নিয়ে কাজ করব না, মানে এগ্রিমেন্টটা তো ফিউচার হ্যাঁ, প্রাইস ফিউচার প্রাইস তো আমরা সেট করছি যে $100 করে, আমি কিনবো $100 করে, তাই না? এখন মার্কেটে আজকে $100 করে আমি কন্ট্যাক্ট করছিলাম আমি, তাই না? মার্কেটে মনে করেন আজকে 1 মাস পরে, কারণ আপনার কনফিউজ হয়ে আসছেন, হ্যাঁ, তারপরে 2 মাস পরে এটা ভ্যালু হয়েছে $130 করে, ঠিক আছে? 3 মাস যখন 3 মাস পর যখন হয়েছিল যেটা এক্সিকিউশন, তখন এটা দাম মনে হয়েছে, মনে হয় $110 করে আবার, এরকম হতে পারে না? হতে পারে। জি স্যার। জি স্যার, হতে তাহলে পারে। এই যে প্রাইস না, তার মার্কেট প্রাইস, যেখানে ফিজিক্যাল মার্কেট, যেখানে ফিজিক্যাল গুডসটা বাইসেল হয়, ফিজিক্যাল গুডসটা বাইসেল যদি হয়, তাহলে আপনাদের এগ্রিমেন্টটা আপনার কাছে আছে, এই 3 মাসের মধ্যে এগ্রিমেন্টটার ভ্যালু কি আপনার কাছে আছে নাই বলেন আমাকে? একটি মূল্য আছে আপনার কাছে কোনো এগ্রিমেন্টের মূল্য? না স্যার। আছে। থাকবে না কেন? আপনি $100 কিনছেন, খেয়াল করে দেখেন, 1 মাস পরে মার্কেট প্রাইস $120। তার মানে কি, আপনি যেটা $100 কিনলেন, ভ্যালু হয়ে গেল $120। তাহলে কি এই এগ্রিমেন্টের দাম আছে না আপনার কাছে? আচ্ছা, জি স্যার, আছে স্যার। তাহলে একদিন না করেন কেন আপনারা? নাই, ধারণা কে? প্রথম যারা এগ্রিমেন্ট করলেন ওই দিনে মার্কেট প্রাইস $100 ছিল,
ওই দিনে মনে করেন ইয়ার ভ্যালু 110 টাকাই ছিল ওই দিনে, ঠিক আছে? তাহলে এক কন্ট্রাক্টর বর্তমান যে ট্রানজেকশন হয় নাই, কন্ট্রাক্ট ভ্যালু নাই কেন। কিন্তু যখনই তারপর ডেট 3 মাস ডেট একদিন পর্যন্ত যখন এই মার্কেটে ফিজিক্যাল মার্কেটে এই হুইটটা গমটা দাঁড়ার 100 বেশি যদি হয়ে যায়, যখন চেঞ্জ হয়ে যায়, বের হয়ে যায়, হ্যাঁ, তখন আপনার এটা এগ্রিমেন্টটা ভ্যালু আপনার কাছে ভ্যালু আছে। আর আপনি যদি এগ্রিমেন্ট করলেন যে বায়ারের ভ্যালু আছে, এটা বলা যায় না, বলা যায় না? যায় স্যার। ক্লিয়ার সবার কাছে? জি এগ্রিমেন্টের স্যার। ভ্যালু ইনিশিয়ালি কোনো ভ্যালু নাই, কিন্তু যখন আপনার এই টাইম বার থাকবে তখন এটার ভ্যালু চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? চেঞ্জটা কেন হলো বলেন তো আমাকে? এই যে চেঞ্জ ইয়া, তার মানে এই যে চেঞ্জ কেন হবে? এগ্রিমেন্ট ভ্যালু এই কারণে হবে যে ফিজিক্যাল মার্কেটে গম ইয়াটার গুডসটার ভ্যালু চেঞ্জের কারণে, তাই না? জি স্যার। জি স্যার। ফিজিক্যাল মার্কেটে গমটার ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে এই এগ্রিমেন্টের ভ্যালু ইনক্রিজ ভ্যালু যাবে, ইনক্রিজ ভ্যালু বলি, ভ্যালুগুলো চেঞ্জ হবে। বলা যায় না, বলা যায় না? জি স্যার। জি জি স্যার, বলা যায় স্যার। বলা যেত, তাই না? এই জন্যই বলছিলেন যে ডেফিনেশনে বলছিলাম, খেয়াল করে দেখেন কি বলছিলাম ডেফিনেশনটা। ওয়ার্ড ফাইল আসছে, ওয়ার্ড ফাইলটা আসছে স্যার। ডেফিনেশন আমি যা বললাম ডেফিনেশন মিলে কিনা? A derivative is a finance instrument, যে এগ্রিমেন্টটা বললাম, whose value is derived, দেখেন ভ্যালুটা কোথেকে আসতেছে? Derived from the value of underlying item. Underlying item মানে গমটা, যার মানে যে আইটেমের প্রাইসটা আপনি করলেন, ফিক্স করলেন, ওটা আন্ডারলাইং আইটেম। হ্যাঁ, ওই যে গমের দাম, there is change in the value of the underlying item, the underlying item গমের দাম চেঞ্জ হবে, the value of the derivative change in response, সাথে সাথে ডেরিভেটিভ ইন রেসপন্স বা তার রেসপন্সে ডেরিভেটিভ এগ্রিমেন্টের ভ্যালু চেঞ্জ হবে। এই যে যেটা বললো সেটা আমরা আমাদের এক্সাম্পল বুঝালাম, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এই ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট, এগ্রিমেন্ট বললাম, দেখে যান এগ্রিমেন্ট এ এন্ড বি হলো, হুজ প্রথম লেখা নাই যে হুজ ভ্যালু জিরো লেখা নাই, যাই হোক এটা হলো কনসেপচুয়াল জিনিস, প্রথম জিরো থাকবে। হুজ ভ্যালু, যার তার ভ্যালু থাকে না, কিন্তু যার দেখলাম ইনিশিয়াল তার ভ্যালু নাই, সে ভ্যালু করতে পায়। যেটা বললাম গমের দাম যে বাড়তে থাকে তখন ওই এগ্রিমেন্টের দাম বাড়ে, এই যে বলছেন হুইচ ভ্যালু ড্রাইভ ফ্রম দেন ভ্যালু অফ দ্য আনলাইন আইটেম, মানে হলো যে জিনিসটার জন্য কন্ট্যাক্ট করলেন। আর কি কন্ট্যাক্ট করছিলাম? গমের প্রাইস নিয়ে, তাই না? গমের প্রাইস দিয়ে কন্ট্যাক্ট করতে, গমের প্রাইসটা হলো আনলাইন আইটেম। যখন গমের প্রাইস বাড়ে কমে তখন এগ্রিমেন্টটা ডেরিভেটিভ ভ্যালুটা বাড়ে কমবে, এটা হলো ডেফিনেশন। ক্লিয়ার? বোঝা গেছে এবার ক্লিয়ার ডেফিনেশনটা? জি স্যার। ভালো করে বুঝবেন, ডেরিভেটিভস গুলা মাথায় রাখবেন, পুরোপুরি কনসেপচুয়াল, এবং কনসেপচুয়াল যদি না বুঝেন ফুল মার্ক পাবেন, না বুঝলে জিরো, ঠিক আছে? আর ভালো মতো খেয়াল রাখতে হবে। দেখেন খেয়াল, which requires, দেখেন খেয়াল হচ্ছে, which requires no or small initially normally invested no or small initial investment। দেখেন ইনিশিয়াল বলতে কোনো টাকা ট্রানজাকশন হবে না, তবে কিছু ক্ষেত্রে মার্জিন দেয়, হ্যাঁ, ডিপোজিট দেয় আর কি। হ্যাঁ, আমি তো সুযোগ নিছিলাম।
দেন। হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পান না? জি স্যার প্লিজ। জি স্যার, খেলা পাচ্ছি দেন। স্যার। Which requires no initial investment. হ্যাঁ, এই যে একটু আগে বললাম যে প্রথমে কোনো ট্রানজেকশন হয় না, কোনো টাকা পয়সা লেনদেন হয় না। হ্যাঁ, তবে কিছু রিয়েল লাইফ যেটা হয় কিছু অ্যাডভান্স করে থাকে। হ্যাঁ, তো এটা রিয়েল লাইফটা আমাদের আনবো না এখানে। বুঝলি, সেটেল অ্যাট ফিউচার দেন। সেল অ্যাট ফিউচার বললাম না, 3 মাস পর সেল হবে, তাই না? ঠিক আছে, দেন এক্সাম্পল তো অনলাইন আইটেম দিলাম, ইনক্লুড দেন, খেয়াল করে বলছিলাম। দেন ইন্টারেস্ট রেট একটু আগে দেখলাম যে কমোডিটি প্রাইস, যেটা আমরা দেখলাম একটু আগে, কমোডিটি প্রাইস। কমোডিটি প্রাইস মানে গমের দাম দেখলাম, কমোডিটি। এই গমের দাম উপর বেস করে একটা এগ্রিমেন্ট করলাম, তাই না? সিমিলার বইতে হতে পারে যে আমাদের আমাদের বই যেগুলো আছে সিলেবাসে, 4টা আমাদের বইতে আছে, এই 4টা আমাদের 9-10-এর মধ্যে ইন্টারেস্ট রেটের উপর বেস করে হয়, ইন্টারেস্ট রেটে বেস করে হয়, কারেন্সি রেট বেস করে হয়। এটা 10-এ আছে কারেন্সি রেটটা, মানে ফরেন কারেন্সি মুভমেন্টের কারণে যে রিস্কটা হয় ওটা 10-এ আছে। কমোডিটি প্রাইসটা দেখলাম যে গম, তেল মনে করেন, ওটা বেস করে হয়। আর ইকুইটি প্রাইস মানে শেয়ার ইনভেস্টমেন্ট, আর যারা পোর্টফোলিও হোল্ড করে, শেয়ার ইনভেস্ট করে, ওটার প্রাইস মুভমেন্ট কারণে রিস্কটা হয়, ওর বেস করে আপনার ডেরিভেটিভস হয়। অনেক কিছুর উপরে হয়, তো আমাদের সিলেবাস যেগুলো আছে এগুলা। আর বারবার বললাম যে আমাদের বইয়ের বাইরে কোথাও যাবেন না, এই বই যা আছে বই বাইরে যাবেন না কোথাও। কারণ রিয়েল লাইফে কিন্তু অনেক কিছু আছে, এই অ্যাডভান্স আরো আরো ক্রিটিক্যাল মনে করেন, অনেক কিছু আছে, আপনার ওর বাইরে যাবেন না, ঠিক আছে? ডেরিভেটিভস এক্সাম্পল, ডেরিভেটিভস ইনক্লুড যেগুলো আমাদের বইতে আছে, জানেন, খেয়াল করেন। ফ্রড কন্ট্রাক্ট, যেটা একটু আগে দেখালাম, যে এক্সাম্পল ফ্রড কন্ট্রাক্ট বলে। সোয়াপ আছে, সোয়াপস হতে পারে অপশনস, ওয়ারেন্টস এন্ড ফিউচার্স। হ্যাঁ, তা আপনাদের বইতে আছে এই 4টা, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, সোয়াপ, অপশন, ফিউচার। এই 4টা ডেরিভেটিভস, 4 ধরনের ডেরিভেটিভস নিয়ে আমরা এই আন্ডারলাইং একটা বেস করে আমরা ডেরিভেটিভস ডিল করবো আমরা। অর্থাৎ রিস্কটাকে হেজ করবো। ইন্টারেস্ট রেট হেজ বলেন, কারেন্সি মুভমেন্টের রিস্কটাকে কমোডিটি প্রাইস বলেন, ইকুইটি প্রাইস বলেন, হেজ করবো আমরা, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট কি দ্বারা করবো? তাহলে আন্ডারলাইন আইটেম বুঝলাম আমরা, আন্ডারলাইন জিনিসটা কি। আর ডেভিস ডেভিস এগ্রিমেন্ট গুলো যেটা নাম বললাম, কি ধরনের এগুলো নাম কি, নামগুলো বুঝলাম। 3টা জিনিস, একটা হলো কি কি জিনিস বলেন থেকে, 3টা জিনিস বুঝলাম আমরা এখানে, 3টা জিনিস আইটেম আছে, বলেন দেখে কি 3টা আইটেম কি কি এখানে এগ্রিমেন্টের মধ্যে? স্যার ফরওয়ার্ড কন্ট্রাক্ট, না না না, এগ্রিমেন্টটা 3টে। ফিউচার একটা হলো ফিউচার Future ওই trade, এবং কমোডিটি বা আমার future আন্ডারলাইন quantity আছে। বা settlement. আর এটা করবো কি, আমরা ইনস্ট্রুমেন্ট দ্বারা করবো আমরা, তাই না? ইনস্ট্রুমেন্ট যেটা বলছিলাম, এই যে ইনস্ট্রুমেন্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইনস্ট্রুমেন্ট, সোয়াপ ইনস্ট্রুমেন্ট, অপশন একটা ইনস্ট্রুমেন্ট, ওয়ারেন্ট, ফিউচার, এগুলো দিদার ইনস্ট্রুমেন্ট, আমরা ইনস্ট্রুমেন্ট যেগুলো নাম ডেরিভেটিভস, ঠিক আছে? হেজ ইনস্ট্রুমেন্ট আগেই বলছিলাম, হেজ ইনস্ট্রুমেন্ট যেটা হেজ করবো, হেজ মানে হলো রিস্কটা মিনিমাইজ করা। রিস্কটা মিনিমাইজ করে হেজিং। Hedging instruments are derivatives entered into in order to offset the risk generated by a hedge item. যেটা খেয়াল করতে হবে। আর derivatives, hedging instrument বলতে ডেরিভেটিভ বললাম, ফর যেমন ফিউচার, ফরওয়ার্ড বললাম, তাই না? Entered into in order to offset the risk generated by the hedge item. এটা বললে এই কথাটা, এক্সাম্পলটা দিলাম, এক্সাম্পল মিলে দেখেন কি বলছে। হেজ আইটেম কোনটাকে মিন করে আমি এক্সাম্পল দিয়েছিলাম, হেজ আইটেমটা কি ছিল বলেন দেখে? এখন দেখেন এক্সাম্পল দিলাম, বলেন তাড়াতাড়ি বলেন আপনার এই রোজার দিনে। Wheat, হুইট প্রাইস, হুইট না, হুইট প্রাইস। জি স্যার, wheat price. হুইট প্রাইসে বলতে দেন কি বলছে, অফ দ্য রিস্ক জেনারেটেড বাই হেজ আইটেম ইনস্ট্রুমেন্ট রেজ এন্টার্ড ইনটু ইন অর্ডার টু অফসেট, অফসেট মানে ইয়া করে দেওয়া, ইয়া মিটিগেট করে দেওয়া। হ্যাঁ, অফসেট মানে রিস্কটাকে নীল করে দেওয়া, দা বা কমায় দেওয়া, রিস্ক জেনারেটেড বাই হেজ আইটেম। হেজ আইটেম আমি এক্সাম্পলে গমের প্রাইসটা মনে করেন। হ্যাঁ, নন ডেরিভেটিভস ক্যান বি ইউজড, ডেরিভেটিভস বাদেও নন ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট আছে যেটা ইউজ করা যায়, but not used, but not only to hedge against foreign currency risks. ফরেন রিস্কের ক্ষেত্রে নন ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট রয়েছে, মানে টেকনিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেগুলা টেনে দেখবো আমরা, মানে 9 পুরোটাই ডেরিভেটিভ দিয়ে করবো আমরা। 10 ডেরিভেটিভ প্লাস নন ডেরিভেটিভ কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ওটা আমরা দেখবো 10-এর মধ্যে। ওভারসি লোনের ক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্ট আছে নন ডেরিভেটিভস, ঠিক আছে? নন ডেরিভেটিভ গুলা দেখবো আমরা পরে, 10-এ দেখবো এটা। হেজ রিস্ক কোনটা? কোন রিস্কটা আমরা হেজ করবো আমরা? দেখেন, the following are all types of risks the entity can choose to hedge against.
কিরকম ধরুন, যে এক্সাম্পল বললাম, ফরেন কারেন্সি রিস্ক, যে আপনি আপনি মনে করেন ইম্পোর্টার, আপনি ডলার দাম বেড়ে গেল, ডলার দাম বেড়ে গেলে হবে কি, আপনি তো ডোমেস্টিক কারেন্সি টাকা দাম কমে গেলে সুতরাং আপনার লস হবে, তাই না? এটাই বলছে ফরেন কারেন্সি মুভমেন্ট এক্সচেঞ্জ রেট, মুভমেন্টের কারণে রিস্কটা হয়, ওটাকে বলে ফরেন কারেন্সি রিস্ক, কারেন্সি রিস্ক বলে। মার্কেট রিস্ক যেমন মুভমেন্ট ইন দ্য কমোডিটি মার্কেট, একটু আগে দেখালাম যে গমের দাম যদি বেড়ে যায় তা আপনি বায়ার, আপনার জন্য রিস্ক হবে এটার জন্য, ঠিক আছে? ইন্টারেস্ট রেট রিস্ক, যেমন মার্কেট মুভমেন্ট ইন্টারেস্ট রেট, মার্কেটে আপনি ইন্টারেস্ট লোনে ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছেন, আপনার যে মার্কেট ইন্টারেস্ট বেড়ে যায় তাহলে আপনার কি হবে, ক্রেডিট রিস্ক হতে পারে, যে রিস্ক কাস্টমার ব্যাড ডেট, কাস্টমার লোন যেটা আসছে ব্যাড ডেট হয়ে যায়, ক্রেডিট রিস্ক। তবে এটা আমাদের বইতে না, আমাদের সিলেবাসের বাইরে ক্রেডিট রিস্কটা আমাদের নাই। লিকুইডিটি রিস্ক অফ এন্টিটি বিং আনএবল টু পে সাপ্লায়ার্স, পোর্টফোলিও রিস্ক। ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক আমাদের সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে 4টা আছে। পোর্টফোলিও রিস্ক যা বললাম, শেয়ার মার্কেটের মুভমেন্টের, কারেন্সি রিস্ক, মার্কেট রিস্ক যেটা বললাম, কমোডিটি মার্কেট রিস্ক, প্রাইস রিস্ক এন্ড ইন্টারেস্ট রেট রিস্ক। এই 4 ধরনের রিস্ক আমরা পড়বো, আমরা হেজ করবো আমরা উইথ দ্য হেল্প অফ ডেরিভেটিভস। কয়টা ডেরিভেটিভস বলছেন আমরা বলেন দেখি? রিস্ক 4 ধরনের বললাম আমি। কি ধরনের? ইন্টারেস্ট রেট, একটা কমোডিটি প্রাইস, আরেকটা হলো আপনার কি কারেন্সি রেট, আরেকটা হলো কি পোর্টফোলিও। 4টার মধ্যে কারেন্সিটা পড়বো 10-এ পড়বো, আর 9-এ পড়বো 3টা, কমোডিটি, ইন্টারেস্ট রেট এন্ড পোর্টফোলিও, ঠিক আছে? তিন ধরনের কি পড়বো উইথ দ্য হেল্প ডেরিভেটিভস। ডেরিভেটিভস আমরা কয়টা ডেরিভেটিভ নাম বলছিলাম মনে আছে? কয়টা নাম বলছিলাম? 4টা। এই যেখানে আছে 4টা পড়বো, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, সোয়াপস, অপশনস এন্ড ফিউচার্স। এই 4টা ডেরিভেটিভস মাধ্যমে আমরা এই 4 ধরনের রিস্কটাকে আমরা হেজ করব। প্র্যাকটিক্যালি কিভাবে করা যায় ওটাই আমরা দেখবো আমরা। বুঝা গেছে? জি স্যার। কি বলতে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ফাইন। দরকার এর এফিসিয়েন্সি যেটা এটা এত দরকার নাই। একটা ইস্যু হলো যেটা আপনাদের পরীক্ষা আসবেও, হেজ এফিসিয়েন্সি বলে বা হেজ ইফেক্টিভনেস বলে। হেজ এফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস ক্রাইটেরিয়া আছে, ওটা থ্রেশহোল্ডটা আপনাদের বইতে নাই। 125% যদি হয় তাহলে এটা ইফেক্টিভ বলা যায়, বুঝছেন? এটা থ্রেশহোল্ডটা আপনাদের বইতে নাই, আপনার সিলেবাসে নাই, বুঝছেন? এইটুকু আছে হেজ এফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস বের করার মেজারমেন্ট, বুঝছেন? হেজ কতটুকু আপনি হেজিং করলেন, আপনার হেজটা কতটুকু এফেক্টিভ হলো, এটা মেজার করার উপায় কি ম্যাথমেটিক্যালি? উপায় হলো এই আপনাদের এই ফর্মুলা দিয়ে করা যায়। ফর্মুলা করা যায়। তাহলে কি হবে? আপনারা দেন খেয়াল করে এক্সাম্পল দেখেন। এক্সাম্পল দেখেন। আমরা মনে করেন এখানে এই কিনছিলাম, দুটো ডেট সবসময় দেয়, ডেট ইনসেপশন, 2 ডেটের কাজ করা আমাদের ইনসেপশন ডেট এগ্রিমেন্ট করলাম, আরেকটা হলো সেটেলমেন্ট ডেট। ইয়েতে সবসময় দুটো ডেট নিয়ে কাজ করতে আমাকে। ইনসেপশন ডেটের না কাজ হলো আমাদের হেজ সেট আপ করা। মানে কিভাবে আমরা রিস্কটাকে হেজিং করবো, এটা মেকানিজম এটা এই যে যেখানে এখানে করছিলাম আমরা, কত তারিখ করছিলাম, এই যে 8 তারিখ করছিলাম, এই ডেটটা করছিলাম, 20 মার্চ করছিলাম, ঠিক আছে? হিসাব করা। আর সেটেলমেন্ট ডেট হলো কবে? এই যে 3 মাস পরে করছিলাম আমরা, তাই না? 3 মাস পরে মনে করেন ডেট দেন, এখানে মনে করেন 20 মার্চ, এপ্রিল, মে, জুন, হ্যাঁ 20 জুন মনে করেন। মনে হয় 20 জুন মনে করেন এটা। 3 মাস পরে, 3 মাস পরে এটা মনে করি এটা। তাই ইনসেপ্ট ডেট আমরা এগ্রিমেন্ট করলাম, হেজটা এটা করে এগ্রিমেন্ট করা যায়, মানে কি হেজ করবো, আবার পরে দেখবো, ডিটেইলস দেখবো আমরা কি হেজ করবো, কয়টা হেজ করবো, পরে দেখবো আমরা অ্যাপ্লিকেশনে। সেটেলমেন্ট ডেট, তাহলে সেটেলমেন্ট ডেট আইসা কতটুকু এফেক্টিভ হলো বা এফিসিয়েন্সি হলো কিনা ওরা মেজার করবো, কখন করতে পারবো আমরা?
এই ডেটে করতে পারবো না এই ডেটে করতে পারবো, কখন করতে পারবো বলেন দেখে করতে পারবেন? হেজটাকে কতটা এফেক্টিভ হয়েছে বা এফিসিয়েন্ট হয়েছে এটা মেজার কখন করতে পারবো আমরা? আজকে করতে পারবো না আফটার সেটেলমেন্ট করতে পারবো? কখন করতে পারবো আমরা? সেটেলমেন্ট আফটার ডেট আছে সেটেলমেন্ট করা লাগবে Settlement স্যার। date হ্যাঁ, সেটেলমেন্ট করার পরে করতে পারবো, রাইট? আমি জি, সেটেলমেন্ট জি করার স্যার। আগে বলতে পারি না কথা, হ্যাঁ? তাহলে এই ডেটে আইসা সেটেলমেন্ট করবো আমরা, করার পরে দেখবো আমরা কত এফেক্টিভ হয়েছে, বুঝছেন? তাহলে দুইটারে কাজ করা লাগবে, তাহলে যে কোনো ডেবিট মাথায় রাখবেন। তাহলে সেটেলমেন্ট ডেট আইসা মনে হয় কে বের করা লাগে, বের করার নিয়ম হলো চেঞ্জ এডিট আইসা আর দুই পাবেন। চেঞ্জ ইন ভ্যালু অফ অনলাইন আইটেম, তাই না? ভ্যালু অফ ডেরিভেটিভ divided by change in value of এই দেন কি হবে যে ইনিশিয়ালি দেন ডেরিভেটিভে কোনো ভ্যালু ছিল না, কিন্তু জিরো ছিল, তাই না? আইসা এই তারিখে আইসা হলো 10 টাকা, ঠিক আছে? তাহলে চেঞ্জ কত হইলো? চেঞ্জ হলো, তার মানে 10 মানে জিরো, জিরো ছিল 10 টাকা। আর এইখানে ভ্যালু ছিল ইনিশিয়ালি আমরা ছিল এই কি বলে 100 110 টাকা, না ওর ভ্যালু হচ্ছে 10 টাকাই হলো। আগে আগে তো 100 টাকা ধরছিলাম, তো চেঞ্জ ভ্যালু ভ্যালু ও সেম ছিল, যে চেঞ্জ ছিল না কোনো, 100 ছিল, ঠিক আছে? তাহলে এখানেই ছিল 10টা বাড়ছে, 10 টাকা, 10 টাকা বাড়ছে। আর গমের দামও কিন্তু বাড়ছে 10 টাকা, গমের দামও আচ্ছা 10 টাকা বাড়ছে। তার পার্থক্য হলো এই সেম 100 পার্সেন্ট এফেক্টিভনেস, এত ডিভাইড বাই এত 100%, এই ডিফারেন্স। এই তো, তাহলে আপনাকে এই ডেটে আইসা এই ডেটে এসে ডেভিডস এর প্রাইস কত জানতে হবে, আর যখন সেটেলমেন্ট হইলো তখন প্রাইস কত এক্সামের হল দেওয়া থাকবে। এক্সাম হলে ডেভিডস প্রাইস কত, ইনস্ট্রুমেন্ট যেটা আছে, আর সেটেলমেন্টের প্রাইস কত দেওয়া থাকবে। এই দুটো প্রাইস ইয়ে দেন, প্রাইস থাকবে 4টা, খেয়াল করেন। একটা হলো ইনসেপশন ডেটে দুটো প্রাইস থাকবে আপনার কাছে এক্সাম হলে, একটা হলো ডেভিডস প্রাইস দেওয়া থাকবে, আরেকটা দেওয়া থাকবে আপনার আন্ডারলাইং আইটেম দেওয়া থাকবে এক্সাম হলে। আন্ডারলাইং যেটা আমাদের এখানে গম ছিল, তাই না, আইটেম এর দামও দেওয়া থাকবে। হুম আর সেভেন ডে টু আইসা সেম জিনিস আর দেওয়া থাকবে, আপনার এক্সাম পাবেন, এই ফিয়ার গুলো আর পাবেন কোনো জায়গায়। তা আপনি বুঝতে হবে, আপনি সরাসরি বলে দিবেন, আপনাকে বুঝে নিতে হবে, এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই দুটো প্রাইস, ডেভিডস এর প্রাইস, আনলাইটের প্রাইস, দুটো প্রাইসে এই ডেটে থাকবে, এক্সাম দেওয়া থাকবে 20 মার্চ। আর সেটেলমেন্ট ডেট আইসা যে সেটেলমেন্ট করলেন মানে 3 মাস পরে, ওখানেও কিন্তু আপনারা দেখবেন ডেভিডস এর প্রাইস কত, অনলাইন প্রাইস কত দেওয়া থাকবে আপনার। তাহলে আপনি যখন দেওয়া থাকবে তারপরে করবেন কি, এই প্রাইসের মধ্যে ডেভিডস ম্যানেজ করবেন, রেজ প্রাইস এখান থেকে এটা আর এটা কিন্তু ম্যানেজ করবেন, আর এটা আর এটা ম্যানেজ করবেন, দুইটা ভাগ করলে হয়ে যাবে ইফেক্টিভনেস হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? মানে কত অনলাইন আইটেম গমের দাম কত বাড়লে কমলে আপনার ডেভিডের দাম কত বাড়লো কমলো, এটাই হলো রেশিওটা। এই রেশিওটাই বলে এফিসিয়েন্সি। কি আইটেম ক্লিয়ার আপনাদের? জি স্যার। জি স্যার হুম জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? জি স্যার। হুম, আচ্ছা। এই হলো এটা ডেভিডের সংজ্ঞা। অনলাইন বুঝলাম, অনলাইন আইটেম বুঝলাম আমরা, তাহলে আমরা বুঝলাম এর থাকতে কি কি থাকবে এক্সাম আমাদের। এতে সব জিনিস মাথায় রাখবেন, নাটসেল ডেট ইনসেপশন প্রথম ইস্যু, ইনসেপ ডেটের মধ্যে আপনার
সেটেলমেন্ট ডেট থাকবে, 7 ডেট থাকবে এখানে, সেম সেম জিনিস, সেটেলমেন্ট ডেট থাকবে, ও ডেটও থাকবে, ডেটেও এও থাকবে। ঠিক আছে, এই এই কয়টা জিনিস আপনাকে মাস থাকবে। ঠিক আছে, এই কয়টা জিনিস, এই কয়টা বেস করে আমাদের এই ব্রিজটাকে আমাদের ওয়ার্ক করা লাগবে। ওয়ার্ক করে আমাদের এই এখানে কত রিস্কটা হেজ হলো, যেমন ধরেন আমরা বলছিলাম প্রথমে আমি গমের দাম ছিল 100 টাকা, খেয়াল করে দেখেন 100 টাকা, আমরা 3 মাস পরে সে মনে করে 3 মাস পর গমের দাম বেড়ে 120 টাকা হয়ে যেতে পারে, তাই না? এই 20 টাকা এখন যদি সে হেজিং না করতো, কোনো ধরনের প্রিকশন না নেয়, তাহলে কিন্তু 3 মাস পরে সে 120 টাকা কেনা লাগবে তাকে। এই যে প্রাইস চেঞ্জের যে রিস্কটা, ও রিস্কটাই হেজ করবো আমরা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এই পর্যন্ত বললাম যে 3 মাস পরে 120 টাকা হয়ে যাবে, কিন্তু কথা হলো তার 3 মাস পরে 120 টাকা না, 120 টাকা না হয় 90 টাকা হতে পারে না? হতে পারে, জি স্যার, হতে পারে স্যার। হতে পারে। তো এখানে খেয়াল করবেন, আমরা বলছিলাম, প্রথমেই বলছিলাম আমরা রিস্কটাকে হেজ করব, রিস্ক হেজ করব, প্রথমে বলছে। কিন্তু রিস্ক মানেই হলো যিনি রিস্ক ফিল করবেন তার জন্য রিস্ক। তাহলে 100 যার মার্কেট 100 টাকা, সে যে 90 টাকা হয়, সে রিস্ক ফিল করবে? না স্যার। রিস্ক ফিল করবে অন্যজন করবে, কে করবে? স্যার, buyer যে বিক্রি করবে Seller, সে ফিল seller, করবে। সেলার সেলার Seller। সেলার খেয়াল করে দেখেন, দুটো পার্টি থাকে, একজন বায়ার থাকে, সেলার থাকে, বুঝছেন? সেলার থাকে, দুটো পার্টি, ডেভিড ইনস্ট্রুমেন্ট দুটো পার্টি থাকে, তো বায়ার সাথে দুটো থাকে। তাহলে রিস্ক কিন্তু একজনের আছে, একজনের। বায়ার ক্ষেত্রে আপনি প্রাইস যদি হাই হয় তখন তার জন্য রিস্ক, সেলারের ক্ষেত্রে প্রাইস লো হয় তখন তার জন্য রিস্ক। ঠিক আছে, তাহলে ডেভিড যে হোল্ড করবে, যিনি ডেভিডটাকে এগ্রিমেন্ট যাবে, ডেভিডটাকে ইউজ করবে, কে ইউজ করবে? বায়ার ইউজ করবে, সেলার ইউজ করবে? বলেন, ডেভিড ইউজ করবে কে, বায়ার না সেলার? স্যার বায়ারই তো স্যার Buyer। করবে, কারণ বায়ারই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য ডেরিভেটিভ তৈরি করতেছে, হেজ করতেছে। এই জিনিসটা সবাই ভুল করে, সবাই প্রত্যেক ক্লাসে ভুল করে। হুইল ইউজ ডেভিড সেই ইউজ করবে হু ফিলস রিস্কি, ফিলস রিস্ক, যে রিস্ক ফিল করে সেই ডেভিড ইউজ করবে। রিস্ক ফিল কি করে, বায়ার করতে সেলার করতেছে, কি বলতেছে? স্যার দুইজনেরই তো করার সম্ভাবনা আছে। এইখানে যার জন্য ডেভিড বায়ারও করতে পারে, সেলার করতে পারে, তবে এক পক্ষ করবে। হ্যাঁ, কেন করবে? যেহেতু বায়ের পার্থক্য কমতে পারে, সেলার কমতে পারে, বুঝছেন? বায়ার হচ্ছে আর সেলার হচ্ছে। তা আপনি আমার দুজনই করতে পারে। তা দুইজনে যদি করে, তাহলে একজন 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 তাহলে তো এই ট্রানজেকশন হবে না, তাই না? একটা বাই করে সেল করবেন, তাই না? হবে না। তাহলে কেমনে হয় বলেন? রিস্ক দুজন ফিল করতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু মাথায় রাখবেন, আমরা যে ইয়ে করতেছি, রিয়েল লাইফ চিন্তা করবেন, যে ইকোনমিক থিওরি আছে, যে থিওরি নাকি ভাবটা কাজ করে, এফএম বলেন, যে সাবজেক্ট ম্যাটারে বলেন, থিওরিটা হলো যে অল মার্কেট প্লেয়ার আর ইকুয়ালি এফিসিয়েন্ট। মাথায় রাখবেন, মার্কেট প্লেয়ার ইকুয়ালি এফিসিয়েন্ট। মার্কেট প্লেয়ার, বোথ বায়ার এন্ড সেলার ক্যান রিড দ্য মার্কেট। বায়ার এন্ড সেলার পারসেপশন মার্কেট সম্বন্ধে ইকুয়াল। বায়ার যদি মনে করে এই গমের দাম বাড়বে, সেলার কিন্তু তাই মনে করবে। এখানে সেলার যে সেম নলেজেবল, সেলার সেম মনে করে, এদের কিন্তু তাহলে কিন্তু যদি দুজন সেম নলেজ মনে না করে, তাহলে কিন্তু তারা হেজিং হবে না, হবে? হ্যাঁ, সেলার কিন্তু তাই মনে করবে, বুঝছেন? তাহলে হবে কি, যার জন্য আপনার করতে হবে কি, একজনের যিনি বাই করতে যান, যদি প্রাইস হাই হয়, তখন বায়ার হেজ করবে, আর যে প্রাইস মার্কেট যদি বলে করে মার্কেট প্রাইস কমবে, তাহলে শেয়ার হেজ করবে। এই জন্য কিন্তু আপনার বইতে কিন্তু সবসময়
হাই প্রাইস নিয়ে করা হয়েছে, বুঝছেন? কিন্তু জি প্রায় স্যার। নেমে প্রায় বোঝে, এই জন্য কিন্তু অনেকে ঘুরাই দিলে পারে না করতে। পরীক্ষা হলে বায়ার কনসেপ্ট না দিয়ে যদি আমরা অঙ্কটা ঘুরাই দিই যে প্রাইস উইল ফল, প্রাইস চিন্তা করতেছে প্রাইস ফল করবে, তাহলে তখন যদি আপনি বায়ার নিয়ে কাজ করেন, অঙ্কটা উল্টো হয়ে যাবে কিন্তু আপনার। তো আপনাকে করতে হবে সেলার নিয়ে কাজ করতে হবে, যে প্রাইস ফল করলে কে রিস্কটা মনে করবে। হ্যাঁ, রিস্ক মনে করবে সেলার, তখন সেলার পার্সপেক্টিভে আপনি কিন্তু চিন্তা করে অঙ্কটা করতে হবে। যে আপনি আপনার বইতে কিন্তু ওয়ান সাইড দেওয়া যাবে, বইতে খুব রিস্কি এখানে এক সাইড ডিসকাশন করা আছে, এক সাইডে ওয়ান সাইড ডিসকাশন করা আছে। অনলি বায়ার সাইডে সবসময় ধরা হয়েছে প্রাইস বেড়ে যাবে। হ্যাঁ, প্রাইস বেড়ে যাবে, তাহলে বায়ার সাইড থেকে অঙ্কটা করা হয়েছে সবসময়। কিন্তু কিন্তু প্রাইস কমে গেলে যে সেলার রিস্ক হতে পারে, সেলার এটাকে হেজ করতে পারে, এটা এটা তো ওই লেভেলটা, ওই অ্যাডভান্স ওইটুকু আপনার বইতে কিন্তু ডিসকাস করে নাই। কিছু ক্ষেত্রে আপনার ইনডাইরেক্টলি করে গেছে, সরাসরি আঘাত করে নাই। তো এটা কিন্তু বড় একটা রিস্ক আপনাদের জন্য, বুঝছেন? এটা সবসময় মাথায় রাখবেন যে এটা, যে রিস্কটাকে কে ফিল করবে, কখন ফিল করবে, যে ফিল করবে সেই হেজিং করবে, ইনস্ট্রুমেন্ট ইউজ করবে। এটুকু মাথায় রাখতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে আমার কথাটা? জি ক্লিয়ার, স্যার। বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার। আচ্ছা, একটু একটু জাস্ট 10 মিনিট ব্রেক, এই নামাজটা পড়ে নেন, নামাজ সময় আসলে নামাজটা পর 10 মিনিট পরে আরম্ভ করি আমরা, ঠিক আছে? জি স্যার, আমার 10 প্লিজ স্যার। মিনিট। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। জি, সালাম স্যার আলাইকুম। এখন আজান দেয় নাই স্যার।
হুম হ্যালো হ্যালো আসছেন আপনারা? জি স্যার। হ্যাঁ তাহলে আরম্ভ করি আমরা না। তাহলে তাহলে যে জিনিসটা মাথায় রাখবেন ওটা বললাম যে আপনি রিভিউজ করার সময় কোশ্চেনের মধ্যে পড়ে বুঝতে হবে, কিন্তু সবকিছু ক্লিয়ারলি বলা থাকবে না, কিন্তু বুঝতে হবে যে রিস্কটা হেজিংটা কে করবে, দুটো পার্টির মধ্যে হেজ কে করবে, যে রিস্ক ফিল করবে সেই কিন্তু হেজ করবে, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? ঠিক আছে? জি স্যার। ফাইন। টেকনিক সেম, বাইরের ক্ষেত্রে যে টেকনিক সেম টেকনিক, বুঝছেন? তাহলে উল্টা ভাবে কাজ করবে, বাই হাতে সেল বাই করবে, ওদের সেল করবে, টেকনিক কিন্তু সেম, কিন্তু বুঝছেন? আচ্ছা আসেন, দেন আমরা যেটা আসছিলাম আগাই আমরা হুম ডেভিস গুলোকে ভালো করে চিনতে হবে প্রথমে, যারা যারা জানেন বা বুঝলেন তাদের জন্য ইজি, বা যারা করে আসেন না তাদের জন্য একটু নতুন, তো তাই একটু ভালো বুঝতে হবে জিনিস। দেখেন ফরওয়ার্ড কন্ট্রাক্ট, যেটা আমরা এই চার ধরনের, দেখা যায় না আমাদের স্ক্রিনটা এক্সেলের? জি স্যার, দেখা যায়। জি স্যার। জি স্যার। দেখেন এই চার ধরনের কন্ট্রাক্ট আমরা পড়বো, বইতে আছে। আর যা পড়লে সব বইতে আছে, অসুবিধা নাই, বই বই পড়লে ক্লিয়ার হবে আপনার। দেখেন এই ফরওয়ার্ড কন্ট্রাক্ট একটা ইনস্ট্রুমেন্ট, ডেরিভেটিভস এক ধরনের। অপশনস, অপশনস বা অপশন কন্ট্রাক্ট, যখন আপনার কন্ট্রাক্ট না লেখে তখন অপশনস লেখে, আর কন্ট্রাক্ট লিখলে অপশন কন্ট্রাক্ট লেখে। আর ফিউচারটা সেম, ফিউচার কন্ট্রাক্ট লিখবেন অথবা ফিউচার্স বলে এটাকে, হ্যাঁ। আর সোয়াপ ক্ষেত্রে অনলি সোয়াপস বলে এটাকে। আর ফরওয়ার্ড কন্ট্রাক্টটা এটা এই ইনিশিয়াল কন্ট্রাক্ট ডেভেলপ করে ইনিশিয়ালি কমোডিটি বেসকে, সেটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট বেস করে, যেটা এক্সাম্পল একটু আগে দেখালাম আমি, যে গম কেনার জন্য কন্ট্রাক্ট করছে, তাই না? তো এই ধরনের কন্ট্রাক্ট হলো ওটিসি কন্ট্রাক্ট, মানে টার্মগুলো খেয়াল করবেন, ওটিসি বা কাস্টমাইজ বা টেলার মেড, তিনটা একই জিনিস কিন্তু। হ্যাঁ, ওটিসি কাস্টমাইজ এক্সাম হলে অনেক সময় অনেক টার্মগুলি দেবে আপনাকে। ওটিসি কাস্টমাইজ বা টেলার মেড মানে কি? ওটিসি মানে ওভার দ্য কাউন্টার, হুম। কাস্টমাইজ টেলার মেড একই জিনিস। জিনিসটা হলো বায়ার সেলার দুজনের মধ্যে আপনার ওদের ওদের পছন্দ মতো ট্রানজিট হবে। যে দেখলে এবি এর মধ্যে কত টন করবেন, হ্যাঁ, কত টন করবেন কোন প্রাইসে, এবং তিনটা ইস্যু, প্রাইস, টাইমিং এবং কোয়ান্টিটি, তিনটা কিন্তু বায়ার সেলার সাথে এগ্রিমেন্টের মাধ্যমে হয়, ওদের পছন্দ, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়, বুঝছেন? এটা তিনটাই কিন্তু সেট করা লাগে বায়ার সেলার মধ্যে। যেমন ধরেন আপনি আপনি ইয়েতে গার্মেন্টস আপনি শার্ট বানাতে গেলেন, শার্ট বানাতে গেলে আপনার একজনের একরকম সাইড, তাই না? তাহলে আপনি যে টেলরে যান, টেলর কিন্তু আপনার বাপ মতো বানিয়ে দিবে, এটা টেলার মেড বলে। আপনার মত যাদের আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ার সেলার রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলা ট্রানজেকশন গুলো হয়, এই জন্য এগুলো টেলার মেড বলে। হুম। টেলার মেড উল্টা কি? গার্মেন্টসে আপনি যদি কাপড় শার্ট কিনেন, টেলর মেড ছাড়া আর তাহলে তাহলে অপোজিটটা কি? স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ড, যেটা যেমন যেমন আপনার রেডিমেড যেগুলো পাওয়া যায়, রেডিমেড যে স্ট্যান্ডার্ড সাইজ থাকে 17, 18 বিভিন্ন সাইজ, কলার সাইজ থাকে বিভিন্ন, হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ড সাইজ থাকে, স্ট্যান্ডার্ডাইজ বলে এটাকে। ওটাকে অনেক সময় ইয়া স্ট্যান্ডার্ডাইজ বলে, যেটা আপনার কমন সাইজের বিভিন্ন সাইজের পাওয়া যায়, বুঝতে? স্ট্যান্ডার্ডাইজ থাকে টেলর এগেনস্টে ওটা। তাই জন্যই এটাকে অনেক সময় টেলরমেড যেটা আছে, এটা এটা অফ দ্য সেলফ বলে, অনেক টার্ম আছে অফ দ্য সেলফ বলে, আর অন দ্য সেলফ বলে, যেটা স্ট্যান্ডার্ডাইজ। অপশন যেগুলো আছে, অপশনও হতে পারে, দুই ধরনের হতে পারে, অপশন দুই ধরনের হতে পারে। স্ট্যান্ডার্ডাইজ হতে পারে যেটা এক্সচেঞ্জে, যেমন যে জিনিসগুলা কমন সাইজে পাইসেল হয়, যেমন সেলফে যেগুলা সেলফে পাইসেল, যেমন কমন সাইজ হতে পারে। কিরকম? শেয়ার মার্কেটে মনে করেন, শেয়ার মার্কেটে আপনি প্রতিটা শেয়ারের কিন্তু ফেজ ভ্যালু একটা করে, তাই না? প্রত্যেকটা শেয়ার ফেজ ভ্যালু একটা করে, আপনার নিড অনুযায়ী আপনি বাই সেল করতে পারেন। এখানে কিন্তু আপনাকে শেয়ার বাই সেল করার লাগে কিন্তু বায়ার সেলার মধ্যে যোগাযোগ করা লাগে না, তাই না? এক্সচেঞ্জে আপনার পছন্দ মতো শেয়ার বাই সেল করেন, বায়ার সেলার সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না। এই ধরনের ট্রানজেকশন বলে স্ট্যান্ডার্ডাইজ কন্ট্রাক্ট বলে, যেখানে বায়ার সেলারের সাথে সরাসরি কন্ট্যাক্ট কোনো প্রয়োজন নাই।
বাইসেল কনেক্টটা এক্সচেঞ্জ যেগুলো বাইসেল হয়, এগুলো অনেক সময় অফ দ্য অন এটা বলে অন দ্য সেল বলে, যেহেতু আপনার রেডিমেড পাওয়া যায় এক্সচেঞ্জে অন দ্য সেল বলে। তো ওটিসি বলেন, কাস্টমাইজ বলেন, টেলার মেড বলেন বা অন অফ দ্য সেল বলেন, কিন্তু একই জিনিস। তাহলে ফরওয়ার্ড করা অলওয়েজ ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট হয় বায়ার মধ্যে, এই জন্য এটাকে ফরওয়ার্ড করা অলওয়েজ ওটিসি ওয়ান কাউন্টার ট্রানজেকশন, অর্থাৎ কাস্টমার ট্রানজেকশন বা টেলার মেড ট্রানজেকশন, অথবা এটা অফ দ্য সেল বলতে পারে। ঠিক আছে। অপশন কন্ট্রোল যেগুলো বলছিলাম, অপশনটা দুই ধরনের হয়, আপনার ওয়ান টু ওয়ানও হয়, আবার টেলার মেড মানে স্ট্যান্ডার্ডাইজে হয়, মানে এক্সচেঞ্জে বাই সেলে হয়, বাই ট্রানজেকশন হয়, এগুলো হয়, বুঝছেন? দুই ধরনের হতে পারে। অপশন ওয়ান টু ওয়ানও হতে পারে, যেমন এমপ্লয়কে আপনি আপনি অপশন দিল, হ্যাঁ অপশন দিল আপনার শেয়ার প্রাইসে অপশন দিল, ওয়ান টু ওয়ান হতে পারে। আবার হতে পারে এক্সচেঞ্জে বাই সেল করার মতো অপশন থাকতে পারে, দু ধরনের হতে পারে। এটা পরে আপডেট আসবো আমরা। সেটাকে বলে স্ট্যান্ডার্ডাইজ হতে পারে, ওটিসি হতে পারে, ওভার দ্য কাউন্টার অফ দ্য সেল বলে, অফ দ্য সেল বলে, যেটা আপনার কাস্টমাইজ বলে, অফ দ্য সেল বলে কাস্টমাইজ, তাই না? ফিউচার্স কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট কিন্তু এটা আসছে কিন্তু ওই যে এটা ডেভেলপ করতে পরবর্তীকালে, ফরওয়ার্ড কন্ট্রাক্টে পরবর্তীকালে ফিউচার ডেভেলপ করে। মূল কারণ হলো আমরা দেখবো পরবর্তীকালে ফরওয়ার্ড কন্ট্রাক্ট যে প্রবলেম, যে ওয়ান টু ওয়ান কন্ট্রাক্ট যে প্রবলেম, এই প্রবলেমটাকে মিটিগেট করার জন্য কিন্তু ফিউচার কন্ট্রাক্ট ডেভেলপ করে। তাই এই জন্য ফিউচার কন্ট্রাক্ট অলওয়েজ স্ট্যান্ডার্ড, এটা কখনো ওয়ান টু ওয়ান হয় না। যে ওয়ান টু ওয়ান কন্ট্রাক্ট, হ্যাঁ, বা টেলারমেড কন্ট্রাক্ট সমস্যা, যে বায়ান সেলার খুঁজে পাওয়া, স্পেসিফিক বায়ান সেলার খুঁজে পাওয়া লাগে, খুঁজে পাওয়া ডিফিকাল্ট। যেমন গম হচ্ছে আপনার কানাডাতে, বায়ান বাংলাদেশে, তার গম প্রসেস করার জন্য আপনার কানাডার সেলারকে খোঁজা লাগবে আপনার, তাই না? এই যে প্রবলেমটা, এই প্রবলেম মিটিগেট করার জন্য কিন্তু আপনার, এই প্রবলেম মিটিগেট করার জন্য পরবর্তীকালে যে ফিউচার কন্ট্রাক্ট ডেভেলপ করে। এই যে ফিউচার কন্ট্রাক্ট, তাকে ফিউচার্স অলওয়েজ হলো আমাদের স্ট্যান্ডার্ডাইজ, এক্সচেঞ্জে বাই সেল হয় অলওয়েজ। সবটা অলওয়েজ ওয়ান টু ওয়ান হয়, যে সবটাকে চেঞ্জ করা অলওয়েজ ওয়ান টু ওয়ান হয়। এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, এটা অনলি ফর ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এবং ফরেন কারেন্সির ক্ষেত্রে এটা ইউজ হয়, ইউজ হয়, আর অন্য ক্ষেত্রে ইউজ হয় না। সবটা দেখবো আমরা। তাহলে চার ধরনের কন্ট্রাক্টটা মোটামুটি একটু আইডিয়া নিলাম, যে কোনটা কি কি ধরনের কিভাবে ওয়ার্ক করে, এটা আপনার গ্রাজুয়ালি আসবো আমরা। হ্যাঁ, আচ্ছা। ডেভিস দুইটা জেনারেল ফ্যামিলি বলে ডেভিস, জেনারেল ফ্যামিলি ড্রাইভার, একটা বলে কন্টিনজেন্ট ক্লেম বা ফরওয়ার্ড ক্লেম বলে। কন্টিনজেন্ট ক্লেম হলো যেগুলো আপনার কিছু ঘটনার উপর বেস করে ক্লেমটা আসে। যেমন অপশনগুলো আপনার কন্টিনজেন্ট ক্লেম, অল অপশন কন্টিনজেন্ট ক্লেম। আপনার কোনো একটা কিছু ঘটলে তখন এই অপশনটা ক্লেমটা করা যেতে পারে। যেমন আপনি এমপ্লয়ীদের মালিক শেয়ার অপশন দিতে মনে করেন, কি বলছে, কন্ডিশন দিয়েছে যে শেয়ার প্রাইস যদি আমার 2 টাকা উপর থাকে নেক্সট 1 ইয়ারে, ইউ ক্যান গেট দ্য শেয়ার অপশন, এই কন্ডিশনে। এই যে কন্ডিশনাল, অর্থাৎ কোনো কন্ডিশনের বা কন্টিনজেন্ট ইভেন্ট ঘটার পরে কিন্তু আপনি এটা অপশনটা এক্সারসাইজেবল। হুম এটা ডেভিসটা এক্সারসাইজেবল। এই ধরনের আপনার ডেভিসকে আমরা বলি কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। আর যেখানে যেখানে এই ধরনের কোনো কন্টিনজেন্ট ঘটনার উপর বেস করে হয় না, সেই ধরনের কন্ট্রাক্ট আমরা বলে আপনার ফরওয়ার্ড কন্ট্রাক্ট। যেমন ফিউচার বললাম, ফিউচার, ফরওয়ার্ড কন্ট্রাক্ট এন্ড ফিউচার্স অল আর যে ফরওয়ার্ড ক্লেম বলে, ফরওয়ার্ড ক্লেম বলে। শুধু অপশনটা হলো কন্টেন্ট, যেহেতু কোনো কিছু ঘটার উপর বেস করে, কোনো ফিউচার ইভেন্টের উপর বেস করে কিন্তু এটা এক্সারসাইজটা হবে, তাই না? যে কন্টিনিউ অলরেডি আমরা দেখে দেন মার্কেট, কি ধরনের মার্কেট রিস্ক আমরা হেজিং করি একটু দেখছি আমরা, ওই জিনিসটা একটা সামারি করা এখানে আছে। যে আমরা বললাম যে চ্যাপ্টার 9 অনুযায়ী, 3-9 এর মধ্যে বলছে যে কমোডিটি দেখবো আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্ট দিয়ে আমাদের ইউজ করবো কমোডিটির ক্ষেত্রে। পোর্টফোলিও রিস্ক ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড, পোর্টফোলিও রিস্কের ক্ষেত্রে ফিউচার্স এন্ড অপশনস আমাদের ইউজ করবো আমরা। ইন্টারনেট রিস্ক 3টা 9-এ বলে আমরা যে রিস্ক হেজ করার জন্য আমরা ইউজ করবো ফিউচার্স, অপশন, সোয়াপ, 3 ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করবো আমরা। এন্ড ফরওয়ার্ড যেটা আমরা 10-এ পড়বো আমরা, তাহলে ইউজ করবো ফরওয়ার্ড এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, ফিউচার্স, অপশনস এন্ড সোয়াপ। 4 ধরনের রিস্ক ইউজ হবে কোথায়? অনলি ফর জন্য ফরেন কারেন্সি ক্ষেত্রে। তার মানে ফরেন কারেন্সি ক্ষেত্রে আমরা
এই 4 ধরনের ইউজ করবো আমরা। ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে আমরা যেমন যেটা অ্যাপ্লিকেবল। তবে কমোডি ক্ষেত্রে অনলি ফরওয়ার্ড কন্ট্রাক্ট অ্যাপ্লিকেবল হয় কমোডি ক্ষেত্রে। তবে তোমার ফিউচার এক্সচেঞ্জার সব কমোডি ফিউচার এক্সচেঞ্জে পাওয়া যায় কমোডিটি। তবে আপনার বইতে এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা ইয়ে ক্ষেত্রে কমোডি ক্ষেত্রে ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইউজ হয়েছে বইতে। তো আপনার রিয়েল লাইফে কিন্তু আপনার কমোডিটি গুলো কিন্তু ফিউচার অপশনও অ্যাভেলেবল রিয়েল লাইফে। যদি কথা রাখবেন যেটা আমাদের বইটা যেটুকু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে ওটুকু ডিসকাশন আছে, বুঝছেন? প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ইস্যুটা অনেক ব্যাপক জটিল কিছুটা কিন্তু, বুঝছেন? তাই আমি ওই যদি যাবো না আমরা, যেটুকু আছে দেবো আমরা। তো কমোডি ক্ষেত্রে আমরা ইউজ করবো আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার আমরা অপশন আমরা যেহেতু বইতে নাই আমাদের আমরা করবো না। আমরা পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা ইউজ করবো যেটা আছে বইতে ফিউচার্স এন্ড অপশন। ইন্টারেস্ট রেট রিস্কের ক্ষেত্রে আমরা ইউজ করবো ফিউচার অপশন সব 3টা ইউজ করবো আমরা ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে। তারপর 9 আর 10 এ এসে আমরা পাবো 10 এ এসে আমরা সবগুলো ইউজ করবো আমরা ফরেন এক্সচেঞ্জ ক্ষেত্রে ফরওয়ার্ড এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, ফিউচার্স, অপশন সব। এরপর তো কোনো সমস্যা নাই দাদা? ক্লিয়ার? সো ফার সো গুড? Yes, sir. ফাইন। একটা গ্র্যাজুয়ালি আসে আমরা হেজিং এগেইনস্ট কমোডিটি রিয়েল লাইফে চলে আসি আমরা যে কিভাবে আমরা এই ফিউচার এগ্রিমেন্ট গুলো আমরা ইউজ করে হেজিং করবো আমরা রিয়েল লাইফ দেখে আমরা হেজিং এগেইনস্ট কমোডিটি প্রাইস চেঞ্জেস একটা অলরেডি দেখেছি গভর্নমেন্টকে দেখছি আমরা কমোডিটির গম একটা প্রোডাক্ট কন্ট্রাক্ট। আগে বলছিলাম যে কমোডিটি যেগুলো ফিজিক্যাল সাবস্টেন্স আছে এই ধরনের যেমন ধর গম, চাল, যেগুলো আমরা ইউজ করি ফুড গ্রেন গুলো গোল্ড হতে পারে, অয়েল হতে পারে, হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু কমোডিটি আমরা বলি, তাই না? এই কমোডিটি ইউজ করে আমরা করি। এই যেমন একটা এক্সাম্পল আছে দেন ম্যানুফ্যাকচারার যেটা chocolate then needs to purchase cocoa beans for future production wants to acquire them for fixed price. দেখছেন? The buyer এটা কোশ্চেন আসছে from buyer perspective. তার মানে যেহেতু বায়ার সে রিস্ক কখন মনে করবে, প্রাইস কখন রিস্ক মনে করবে না ভালো রিস্ক মনে করবে, কি মনে করবে মনে হয়? স্যার রিস্ক মনে করে সে মনে করবে যে প্রাইস বাড়লে ফিউচারে প্রাইসটা বেড়ে যাবে। গুড। জি স্যার ফিউচার প্রাইস বেড়ে যাবে। The manufacturer can achieve this by agreeing with the producer then of cocoa bean to purchase the quantity delivery at a specified date in the future at a price agreed now. In January, when the price of the concerned cocoa beans was GBP 1000, January 1000 টাকা GBP, the chocolate manufacturer agrees a price with the supplier GBP 1100 for delivery at the end of the March. খেয়াল করে দেখেন, তার মানে এরকম যদি দুটো ডেট আমরা বলছিলাম একটা ডেট অফ ইনসেপশন জানুয়ারিতে এগ্রিমেন্টটা হয় ওই ডেটটা বলে আমরা ডেট অফ ইনসেপশন বলি, আর যখন সেলমেন্ট হয় ওটা মার্চ যেটা বলে আমরা ডেট অফ সেলমেন্ট। ডেট গুলো খেয়াল করবেন, ইনসেপশন ডেট যে এগ্রিমেন্ট করবেন আপনার ইনসেপশন, আর ডেটটা হলো সেলমেন্ট বলে ডেট করবেন আমরা। ঠিক আছে? ডেট তাহলে মার্চে এসে আপনি দেন দাম হলো কত 1000 করে, তাই না? 1000 করে মার্কেট প্রাইস। আর মার্কেট প্রাইস একটা তার মাথা রাখবেন কারণ যে দিনে মার্কেট প্রাইস সেই দিন সেই প্রাইসটা বলে স্পট প্রাইস বলে, মাথায় রাখবেন। জানুয়ারি যে তারিখে এগ্রি করেছেন সেই তারিখে যে প্রাইসটা সেটা ওই দিনের জন্য সেই স্পট প্রাইস, ওই দিনের জন্য এটা স্পট প্রাইস। ঠিক আছে? বেস্ট প্রাইস। তাহলে ওই দিনে কারেন্ট মার্কেট প্রাইস ছিল স্পট প্রাইস। আমরা জানুয়ারি ওই তারিখে সে বলে 1000 টাকা। সে করলো কি কন্ট্রাক্ট করলো, দেখেন কন্ট্রাক্ট করলো কোকোয়া সাপ্লায়ার কাছে কন্ট্রাক্ট করলো কত করে কন্ট্রাক্ট করলো বলছে 1100 স্যার। এখানে খেয়াল করে দেখেন 1100 টাকা করে। আচ্ছা প্রাইস আছে 1000, কন্ট্রাক্ট করলো 1100 করে, এটা কি মিন করে? মানে প্রাইস এটা তো বাড়তে পারে 3 মাস পরে প্রাইস বাড়তে পারে সম্ভবের জন্য আগে স্যার
বাড়িয়ে কন্ট্যাক্ট করছে তার মানে Correct. buyer and seller both are equally efficient. Buyers equally efficient, so buyer and seller দুজনই মনে করতেছেন 3 মাস পরে এর দাম বাড়বে, তাই ওদের বার্গেন প্রাইস হচ্ছে 1100 এই জন্য, বুঝছেন? এই জন্য খেয়াল করে দেখেন, হ্যাঁ, প্রথমেই সে 100 টাকা লস করছে কিন্তু, তাই এটাকে বলে যে স্পট প্রাইস এন্ড ফিউচার প্রাইস যেটা আছে ইনসেপ্ট ডেটে, এই ডিফারেন্সটা বেশি পড়ে আর দেখে পড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আপনার হেজ কখনো যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে হেজ ইফিসিয়েন্সি হবে না। কেন হবে না? আপনি 1000 টাকা টার্গেট প্রাইস ছিল, আপনি কন্ট্যাক্ট করলে 1100 করে 100 করে, তার প্রথমে কিন্তু আপনি 100 করে লস করে ফেলছেন। প্রথমে আপনি 100 লস করতে ফেলছেন, তার মানে হেজ কখনো 100% এফিসিয়েন্সি হবে না। এটাই এটাই বলে বেসিস রিস্ক বলে। পরীক্ষা আসে কিন্তু পরীক্ষা কেন হেজ এফিসিয়েন্সি 100% হয় না? দুটো কারণে, একটা কারণ এটা, মেইন কারণ এটা, আর কারণ পরে দেখবো আমরা। বেসিস রিস্ক, এটা বলে বেসিস রিস্ক বলে। রিস্কের কারণে স্পট প্রাইস and year price, spot price and the future price, যেটা এগ্রিড প্রাইস, ডিফারেন্সটা বলে বেসিস। মাথায় রাখবেন, বেসিস রিস্ক এটা হলো ডিফারেন্স বিটুইন spot price and future price agreed এটা পরীক্ষা কিন্তু আসলে রিস্ক কেন, ইফিসিয়েন্সি কত, ইফিসিয়েন্সি 100% হয় নাই কেন, এটা মূল কারণ। এটা ক্লিয়ার বুঝতে পারছেন? ডেট অফ ইনসেপশন যেটা কন্ট্রাক্ট করলেন সেই ডেটে যে স্পট প্রাইস ছিল কত ছিল? 1000 করে। আপনি কন্ট্রাক্ট করলেন কত করে? 1100 করে। এই প্রথমে কিন্তু আপনি 100 টাকা লস করে ফেললেন। এই জন্য ইফিসিয়েন্সি কখনো 100% হবে না। এই জন্য পরে আমরা দেখবো আমরা। এগুলো ক্লিয়ার? বেসিসটা রিস্ক, জি স্যার। ফাইন। আচ্ছা, তাহলে এখানে আমরা করলাম, কোথায় কন্ট্যাক্ট করলাম এত, প্রথমে কিন্তু আমরা কিছু লস করে ফেললাম, বেশ নিয়ে ফেললাম, ঠিক আছে? মানে পয়েন্ট অফ বায়ার, যেহেতু রিস্ক ফিল করতে বায়ার পার্সপেক্টিভ সব আলাপ করবো আমরা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, জানুয়ারি মার্চ, the price for both parties now set, ঠিক আছে? And thus, while the market price in March may be higher or lower than the agreed price of GP 1100, the benefit for both the parties that they have the certainty and so are better able to plan and budget effectively. Now in March Aisha, he got to then the price of the cocoa beans commodity market may rise or fall than the agreed price of GP 1100. এখন আসেন এই অবস্থা আছে না, কত করুন মার্চে আইসা কেন প্রাইস দেন আপনাকে, মার্চে আইসা আপনার হচ্ছে গিয়ে দেন খেয়াল, মার্চে আইসা অ্যাকচুয়াল ইভেন্ট আপনাকে বলে দিবে, অ্যাকচুয়াল সবকিছু প্রাইস বলে দিবে আপনাকে। মার্চে একটা বলে বুঝলেন, মার্চে আইসা যখন আপনার ইয়ে হইলো অ্যাকচুয়াল প্রাইস হলো, আপনার মনে করেন এই দুটা মার্কেট কি জানেন, একটা হলো কোকো বিনস মার্কেট, একটা হলো ফিউচার মার্কেট, ঠিক আছে? কন্ট্রাক্ট মার্কেট দুটো আলাদা, দুটো আছে কিন্তু। একটা হলো কোকো বিন প্রাইস রোজ টু মনে করেন হয়ে গেল 1200 টাকা, এই হইলো, ঠিক আছে? তাহলে এই 1200 হয়ে গেল, তাহলে ফিজিক্যাল মার্কেট, তাহলে এটা এই হয়ে গেল হাউস সেটেলমেন্ট কেস। এখানে এসে আরো করবেন কি, বলে দিবে, বলার পরে সেটেলমেন্ট আসবে। আপনাকে এটা যেহেতু বাইন্ডিং কন্ট্রাক্ট, মাথায় রাখবেন যে বাইন্ডিং কন্ট্রাক্ট আপনার গুলা কি বলে, অপশন বাদে, অপশন তো কন্ডিশন ইভেন্ট, অপশন বাদে সবগুলো এগ্রিমেন্টই বাইন্ডিং কন্ট্রাক্ট, কম্পালসারিলি এক্সিট করা লাগবে। যদি বায়ার সেলার দুইজনেই যদি এটাকে উইথড্র করতে বা ক্যান্সেল করতে না হয়, কম্পালসারিলি ডেট অফ সেটেলমেন্ট ইউ মাস্ট এক্সিকিউট দ্য কন্ট্রাক্টকে আপনার এক্সিকিউট করা লাগবে।
ঠিক আছে? তার সেটেলমেন্ট ডেট বাড়তে এসে সেটেলমেন্ট ডেট, তাই না? বাড়তে এটা ক্লিয়ার করবেন ওটা ফিজিক্যাল মার্কেটে যেন কোকোয়া বিন হয়। বাই কোকোয়া বিন দেখেন, খেয়াল করেন কি করবেন। মার্কেট প্রাইস কত হলো? কোকোয়া বিনের প্রাইস কত? 1200। 1200। তো মার্কেট প্রাইস আপনার 1200 কিনতে হবে আপনাকে, ঠিক আছে? কেনার পরে তাকে কি করবেন, মার্কেট প্রাইস কেন ভাইয়া, তো তাহলে কেন আর প্রাইস অ্যাট দেন প্রাইস অ্যাট ইনসেপশন তোমার প্রাইস ছিল কত? 1100 টাকা স্যার। 1000 ছিল, 1000 ছিল, 1000 ছিল, ঠিক আছে? তাহলে এখানে এসে তার লস হলো, দেন খেয়াল করেন, লস হলো 200 টাকা করে। সে যদি সে যদি সে যদি কোনো ধরনের ডেরিভেটিভস না নেয়, হেজিং না করে, তার লস হলো 200 টাকা। ক্লিয়ার? জি স্যার। হেজিং না করলে তার লস 200 টাকা, ঠিক আছে? হেজিং করাতে তার হেজ কি হলো, এফেক্টিভ হলো কিভাবে দেখেন। সে করবে এখানে লস হলো ভালো কথা, কিন্তু আউটকাম অফ, তাহলে একটা আসে এখানে আসে আউটকাম অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্ট কোশ্চেন আছে ফিজিক্যাল মার্কেটে, দুটা মার্কেট আছে। ফিজিক্যাল মার্কেট দেখেন, এটা ফিজিক্যাল মার্কেট যেখানে ফিজিক্যাল গুডসটা বাই সেল হয়, হ্যাঁ। আর ডেভিস মার্কেট একটা, দুটো কন্ট্রাক্ট ডেভিস মার্কেট। এখানে এসে কি হলো, ফরওয়ার্ড কি হলো, ফরওয়ার্ড কন্ট্রাক্ট হলো কন্ট্রাক্ট অ্যাট কত কন্ট্রাক্ট করেছিলাম, 1100 করে, তাই না? জি স্যার। মার্কেট প্রাইস কত? 1200 স্যার। মার্কেট প্রাইস হলো 1200। এখানে আপনি গেইন করবেন 100 টাকা। যার কাছে কন্ট্যাক্ট করছেন ওর কাছ থেকে গেইনটা পাবেন আপনি, বুঝছেন? ও জি আপনাকে স্যার। এই গেইনটা 100 টাকা ফেরত দিবে আপনাকে, ঠিক আছে? এর আপনি করবেন কি, এখানে ধরেন এখানে কন্ট্যাক্ট করে 100 টাকা লসটা ফেরত দেবেন। তাহলে এখানে লসটা 200 টাকা এখানে ফ্রি মার্কেটে। ডেভিডসে অন দ্য আদার হ্যান্ড, ডেভিডসে আপনার 100 লাভ হলো, গেইন ফ্রম ফরওয়ার্ড কন্ট্রাক্ট। লাভ হলো 100 টাকা, ঠিক আছে? তো নেট পজিশন হলো, আপনার ইয়েটা ওই কত করে করলাম আমরা, কস্টিং করলো পার টন, পার টন জিএপি। তারপরে 1100 টাকা করলে বলে আপনি যে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্টে আপনি ইয়ে হলো। তাহলে খেয়াল করেন, তাহলে আপনার যদি ডেভিস না করতেন, ফরওয়ার্ড না করতেন, কি করতে হতো, আপনার 200 টাকা লস হতো। আর ফরওয়ার্ড কন্ট্যাক্ট করে লস হতো 100 টাকা, 100 টাকা ই করা করলো। হুম তার মানে আপনি খেয়াল করেন, হেজ এফিসিয়েন্সি যদি বের করতেন কি হবে, চেঞ্জ ইন ডেভিস, চেঞ্জ কত, 100, তাই না? জি স্যার। 100। আর চেঞ্জ ইন আন্ডারলাইং আইটেম, তো গম চেঞ্জ কত হয়েছে, 200। গমে 200 টাকা স্যার চেঞ্জ হয়েছে স্যার। তাহলে হেজ এফিসিয়েন্সি কত? 50% হবে স্যার। ওই যে প্রথমে তো 50 লস করে ফেলছে আপনি, এই জন্য এফিসিয়েন্সি হলো এইরকম।
50%। কেন 50%? ওটা যদি প্রথমে যদি 100 লস করছে না প্রথমে, ওটা বেশি রিস্ক পড়ে। ব্যাখ্যা হলো যে যে যখন আপনার বেশি রিস্ক যখন আপনার ইনসেপশন করছেন স্পট প্রাইস এবং ফরওয়ার্ড প্রাইস, এই ফরওয়ার্ড মধ্যে যে ডিফারেন্স বেশি ছিল, রিস্কের কারণে এই এফিসিয়েন্সি কমে গেছে। দিস দ্য রিজন। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। খুব সহজ না জিনিস, ইন্টারেস্টিং এন্ড সহজ। কি মনে করেন? তো স্বাভাবিক মনে হচ্ছে স্যার, কিন্তু এত দিকে উইংস আর কি স্যার, মনে রাখা কষ্ট আর কি স্যার। কোনটা কি মনে কষ্ট হয়? এই যে এক এক দিকে স্যার, এক এক দিকে যেতে হচ্ছে, এক এক হুম, কি যাওয়া লাগে? হুম, খেয়াল করেন, ফরওয়ার্ড কন্ট্রাক্ট একটু আগে প্রথমে বলছি, ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিন্তু মোটামুটি মানে ইয়ের ক্ষেত্রে, ওই যেহেতু ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমি বলছিলাম আমরা যে এই আমাদের ইয়া নাই কমোডিটির ক্ষেত্রে আমাদের বইতে শুধুমাত্র ওই যে একটাই সিম্পল আছে, এই ইয়েটা কমোডিটির ক্ষেত্রে অনলি কাস্টমার যেটা আছে 1 to 1 সেটার ওটাই আছে। আর এটা আর কিছু নাই, বুঝছেন? তো মোটামুটি এখানে ওটা শেষ, ফরওয়ার্ড কন্ট্রাক্টের জন্য কমোডিটির ক্ষেত্রে এটা শেষ, বুঝছেন? দেন ফরওয়ার্ড কন্ট্রাক্ট যে প্রবলেমটা ছিল, ওখান থেকে কিন্তু আলটিমেট যেটা বলছিলাম প্রথমে, যে ফিউচার্সটা ডেভেলপ করে। কি প্রবলেম বলছিলাম? এই দেন প্রবলেমটা হলো, দেন এখানে এখানে এসে আমাকে যে প্রবলেমটা হয়েছে, আমাদের এ এন্ড বি যে কন্ট্রাক্ট করা লাগছে, তাহলে যে বা কোকোয়া বিনস, এখানে দেন কোকোয়া বিনস কন্ট্রাক্ট করা লাগছে, এখানে বায়ার এন্ড সেলার কন্ট্রাক্ট করা লাগছে। এই বায়ার এন্ড সেলার তাদের পরিমাণ দুটা ইস্যু, একটা হলো 3টা ইস্যু বলছিলাম, একটা কি টাইমিং, কোথায় গেলে প্রাইস নিয়ে, বায়ার সেলার মধ্যে এগ্রিমেন্ট হলো 1100 করে প্রাইস হলো, তাই না? মনে হয় জি 5,000 স্যার। টন মনে করেন কিনলো, এবং একটা 3 মাস মনে করেন, এই 3টা ইস্যুর মধ্যে কিন্তু বায়ার সেলারকে এগ্রি করা লাগছে। জি বায়ার স্যার। এখন বায়ার এগ্রি করা, যার মানে আর দ্বিতীয় একটা ইস্যু আছে, যে ইস্যু হইলো দিস ইজ বাইন্ডিং কন্ট্রাক্ট। অর্থাৎ আপনি যেহেতু আপনি এগ্রিমেন্ট করছেন, আপনাকে বাইক সেল করা লাগবে, বাইক সেল করা লাগবে, সেলারকে সেল করা লাগবে। হুম, এছাড়া কোনো ওয়ে নাই। তার মানে আপনাকে প্রথম ইস্যু হলো যে আপনি কিন্তু ব্যালেন্স সেলার এক্সাক্ট অ্যামাউন্ট, এক্সাক্ট টাইমিং, এক্সাক্ট প্রাইস দিয়ে পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। আর দ্বিতীয় হইলো যে ডেভিসটাকে আপনাকে কি সেপারেট না, মানে ফিজিক্যাল মার্কেট থেকে ডেভিস মার্কেট সেপারেট না, আলাদা আলাদা বললে আলাদা কি মানে আপনি যে বাইন্ডিং কন্ট্রাক্ট ডেভিস কিনছেন, আপনি যার সাথে ইয়ে করছেন, যার সাথে জি এগ্রিমেন্ট করছেন, স্যার। তার সাথে ওর কাছ থেকে আপনার বাইসেল করা লাগবে। যার সাথে এগ্রিমেন্ট করলেন ওর সাথে আপনার বাইসেল করা লাগবে আপনাকে, ঠিক আছে? ওর সাথে যেহেতু আপনি ওর সাথে বাইসেল করা লাগতেছে, বাইন্ডিং কন্ট্রাক্ট আপনাকে ফ্লেক্সিবিলিটি নাই আপনার, এই ফ্লেক্স তার মানে এখানে বলতেছে যে ইয়েটা ওই ফিজিক্যাল মার্কেট এন্ড ডেভিস মার্কেট আর এমবেড মানে মানে তার সাথে সেপারেট করা যাচ্ছে না। সেপারেট করা যাচ্ছে না। আর ওই আপনার আপনার ফরওয়ার্ড কন্ট্রাক্ট করলে আপনার বাইসেল করা লাগছে আপনাকে। হুম, এই সেপারেশন যেহেতু নাইকা, অর্থাৎ ফিজিক্যাল মার্কেটের সাথে আপনার দেন, যেটা এখানে দেখলাম আমরা দেন, হুম, এই যে ফিজিক্যাল মার্কেট গমে বাই সেল, ডেভিস মার্কেট দুটো সেপারেট না, কিন্তু দুটো একসাথে লিঙ্ক করা। আর আপনার এর সাথে ফিজিক্যাল মার্কেটে গমটা বাই করা রাখতে, সেল করা রাখতে ডেভিস থেকে এক্সিট করার জন্য, ঠিক আছে? তো দুইটা, তা আপনি পারতেছেন এরকম যে ঠিক আছে আমি গম বাইসেল করবো না, ডেভিস বাইসেল করে আমি লাভ করবো, যেটা আমরা বলি স্পেকুলেটিভ বিজনেস, যেমন শেয়ার মার্কেটে মনে করি। হ্যাঁ, শেয়ার মার্কেট কিন্তু আপনি কিনতেছে ওনারশিপ অফ দ্য কোম্পানি, কিন্তু আপনি কিছু কোথাও না যাইয়া আপনি শেয়ার মার্কেটে বাই সেল করে, শুধুমাত্র শেয়ার বাই সেল করে আপনি গেইন করতে পারতেছেন আপনার এখান থেকে, বা লসও হচ্ছে আপনার, স্পেকুলেটিভ ব্যবসা। হ্যাঁ, তাহলে যেখানে ফিজিক্যাল মার্কেট এবং ইনস্ট্রুমেন্ট মার্কেট, ডেভিস মার্কেট সেপারেট, সেখানে কিন্তু এরকম সম্ভব। যেখানে আপনার যার মানে আপনি ইয়ে করলেন না, কি বলে, গম বাই, মনে করেন আপনি গম বাই করবেন না, ঠিক আছে? গম বাই দরকার নেই গম বাই করার, আপনি শুধু গমের প্রাইস মুভমেন্ট এটা বেস করে আপনি লাভ লস করবেন। তাহলে এটা কিন্তু ফরওয়ার্ড কন্ট্রাক্ট ছাড়া যে পারবেন না করতে। ফ্রড করে থাকলে আপনি গম বাইসেল করাই লাগবে আপনাকে, তাই না? পারবেন না করতে। তাই জন্যই এটা এই যে কমোডিটি মার্কেটে যে প্রবলেমটা, যে আপনি গম বাইসেল করা ছাড়া ফ্রড কন্ট্রাক্ট আপনার করতে পারছেন না, আপনি
হ্যাঁ, এই প্রবলেমটা মিটিগেট করার জন্য কিন্তু ফিজিক্যাল মার্কেট এবং ডেভিস মার্কেট সেপারেট করার জন্য নতুন একটা এই প্রবলেম গুলো মিটিগেট করে তাদের খালি তো হ্যাঁ যাবে না। যাবে স্যার। হ্যাঁ, ফিজিক্যাল মার্কেট এবং ডেভিস মার্কেট এই দুটোর যে এই যে প্রবলেমটা যে একসাথে আছে এমবেড করে আছে, এটাকে সেপারেট করার জন্য নতুন একটা ডেরিভেটিভ ইউজ করছে, যেটা ডেভেলপ করা হয়েছে পরবর্তীকালে এই কমোডিটি মার্কেটে। এটার নাম হলো ফিউচার্স কন্ট্রাক্ট, ফিউচার্স কন্ট্রাক্ট, ফিউচার্স কন্ট্রাক্ট। ঠিক আছে? হ্যাঁ, যে ফিউচার্স মূল বিষয় হলো এক্সচেঞ্জে আপনি ইয়ের মতো ওই শেয়ার মার্কেটের মধ্যে এক্সচেঞ্জে বাই সেল হয়। হুম, যেমন ধরেন যেটা আপনি বলছিলাম, দুটো জিনিস এক্সটার্নালাইজ করে ফেলছে। কিরকম? এখানে তিনটে জিনিস ছিল না, এই যে জি স্যার। প্রাইস জি, একটা, কোয়ান্টিটি একটা এবং ডেট একটা, দুইটা। এই তিনটে জিনিস ওখানে করে স্ট্যান্ডার্ড করে ফেলছে। কিরকম? আপনি গম, হ্যাঁ গম আপনি শেয়ার মার্কেটে যেমন একটা একটা শেয়ার কমে বাই সেল করা যায় না, তাই না? মাল্টিপল কিনতে পারবেন। ওখানে কিন্তু এক্সচেঞ্জে গম গম আপনি বাই সেল করবেন, ঠিক আছে, ভালো কথা। তুমি লট সাইজ আছে, 5,000 টন 10,000 টন লট সাইজ আছে, লট সাইজে বাই সেল করতে হবে। লটে কম করা, লটে কম মানে ফ্র্যাকশন লট বাই সেল করা যাবে না। এই ধরনের শেয়ার মার্কেটের মতো, বুঝছেন? তাহলে তাহলে কোয়ান্টিটিকে স্ট্যান্ডার্ড করলেন, হ্যাঁ, একটা ফিক্সড সাইজে নিয়ে আসলে আপনার তাহলে কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড করে ফেললেন, নাম্বার ওয়ান। ঠিক আছে? ঠিক আছে, কি করলেন? স্ট্যান্ডার্ড করলেন, করার পরে টাইমিংটাও খেয়াল করেন, টাইমিংটাও স্ট্যান্ডার্ড করে ফেললেন। যেমন এক্সচেঞ্জে যখন বাই সেল হয়, মানে ওই সেলমেন্ট ডেট গুলা ফিক্স করা থাকে। যেমন ধরেন মার্চ সেলমেন্ট ডেট, এপ্রিল জুন সেলমেন্ট ডেট, এরকম হয়। তোমার সেলমেন্ট ডেট এরকম থাকে, এক্সচেঞ্জ এরকম, মানে মার্চ থাকে, মনে করেন একটা সেলমেন্ট হবে, জুন সেলমেন্ট হবে, আবার সেপ্টেম্বর মানে নর্মাল কোয়ার্টার এন্ডে হয় এরকম সেলমেন্ট। হুম, এরকম তখন সেটেলমেন্ট ডেটটাও ফিক্স করা। আর ইয়ে মাথায় রাখবেন, আমাদের সবগুলো ডেট হলো এট দ্য এন্ড অফ দ্য মান্থ আর এট অফ দ্য ইয়ার। যে মাস থাকে ধরে নেবেন এন্ড অফ দ্য মান্থ, আর যে ইয়ার থাকে ধরে নেবেন এন্ড অফ দ্য ইয়ার। ঠিক আছে? তাহলে সেটেলমেন্ট ডেট গুলো আপনার ফিক্স করা চেঞ্জ। যেমন এট দ্য এন্ড অফ দ্য মান্থ সেটেলমেন্ট হতে পারে, একটা কন্ট্রাক্ট হতে পারে এক ধরনের। এট দ্য এন্ড অফ জুন একটা কন্ট্রাক্ট হতে পারে, এট দ্য সেপ্টেম্বর হতে পারে। হুম, আবার এট দ্য এন্ড অফ ডিসেম্বর হতে পারে। এরকম এক্সচেঞ্জের এরকম এন্ড অফ দ্য মান্থে। তার মানে আপনার প্রায় ডেটটাও কিন্তু স্ট্যান্ডার্ড করে ফেললেন আপনি, ডেটটা ডেটটাকে আপনারা চেঞ্জ করলেন। ঠিক আছে? তাহলে আপনি যদি কোয়ান্টিটি এবং ডেট স্ট্যান্ডার্ড করতে পারেন, শুধু প্রাইস নিয়ে আপনি গেম খেলতে পারেন। প্রাইসটা উপর বেস করে আপনি এক্সচেঞ্জে বাই সেল হবে। যেমন শেয়ার মার্কেটে, যেমন খেয়াল করে দেখেন, আপনি শেয়ার মার্কেটে সেম জিনিস কিন্তু, তাই না? প্রাইস বাই সেল হয়, প্রাইসটাই আপ ডাউন করে, ওটা দিয়ে কিন্তু যারা গেম বলেন, গেইন বা লস তাই করে দেয়, তাই না? এই প্রাইস, তাহলে প্রাইসটা নিয়েই আপনার ইয়ে হবে, প্রাইস থাকে ফ্লেক্সিবল, প্রাইসটা নিয়ে আপনাকে ডিল করতে হবে আপনাকে। হুম, ইয়ের মধ্যে এভাবে ফিউচার মার্কেটে ফিউচার আসা এই কাজটা করা হলো। এই কাজটা করে, ঠিক আছে, যেহেতু আপনার সেলার বায়ার কে কত কোয়ান্টিটি কিনবে, কে কোথায় বায়ার সেলার খুঁজে পাবে, ডিফিকাল্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো আপনার প্রায় টাইমিং নিয়ে, কার লাগবে ডিসেম্বরে, কারো জানুয়ারিতে লাগবে, বুঝছেন? এখন কেউ বেচবে জানুয়ারিতে, কেউ বেচবে ডিসেম্বরে, বায়ার মিট করবে না। এই প্রবলেম, এই দুটো প্রবলেম মিটিগেট করার জন্যই, আর প্লাস এক্সিকিউটিভ বিজনেস করার জন্যই ফিজিক্যাল মার্কেট এবং মার্কেট সেপারেট করে দেওয়া হবে। যেমন ধরেন বললাম, গম গম ম্যানুফ্যাকচার হলে মানে কানাডা বা অস্ট্রেলিয়া, মনে করেন, হ্যাঁ, গম ম্যানুফ্যাকচার হতেই হয়। কিন্তু গম বাইসেল হচ্ছে মনে করেন এক্সচেঞ্জে, চিকাগো এক্সচেঞ্জ আমেরিকাতে, অথবা ইয়েতে কি বলে সিঙ্গাপুর এক্সচেঞ্জে বাইসেল হচ্ছে মনে করেন। তা আপনি গম হচ্ছে কানাডা বা অস্ট্রেলিয়াতে, কিন্তু আপনার বাইসেল হচ্ছে কিন্তু এক্সচেঞ্জের মধ্যে এসে। তাহলে যে যিনি সেলার কানাডা বা অস্ট্রেলিয়া, তার সাথে বাইরের কোনো সম্পর্ক নাই, কেউ জানে অনেক কোথায় বাইসেল হচ্ছে, কার থেকে দিচ্ছে।
ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা? জি স্যার। জিনিসটা এটা করার জন্য আপনার নতুন একটা ইয়েতে বাড়ি বেরিয়েছে এক্সচেঞ্জ ট্রেডেড সেপারেশন ডেরিভেটিভস মার্কেট ফ্রম ফিজিক্যাল মার্কেট। এটা কিরকম? এরকম গ্রাফ থেকে যে গ্রাফটা দেখা যায়, গ্রাফটা দেখা যায়। জি স্যার দেখুন। এই দেখেন ইয়ের মধ্যে এই এই যখন ফিউচার মার্কেট ছিল তখন একই ছিল, ফিজিক্যাল মার্কেট ভেজ মার্কেট ছিল এরকম। আমরা একটু আগে দেখলাম কমোডিটি মার্কেট, যেটা আমরা বললাম যে বায়ার সেলার ম্যানুফ্যাকচারার ফরওয়ার্ড কন্ট্রাক্ট যে সেম পার্টি ছিল, সেম পার্টি ইন্টিগ্রেট ছিল। যেটাকে কোকোয়া বিন বা গম দেখলাম আমরা, সেম পার্টি ছিল। কমোডিটি মার্কেট যেটা ডিল হচ্ছে তার সাথে ইয়েতে ফরওয়ার্ড মার্কেট যে ডিল হচ্ছে সেম পার্টি। তাহলে ডিলটা কিন্তু সেম পার্টির মধ্যে হচ্ছে, বায়ার সেলের দুটো পার্টির মধ্যে, দুটো পার্টির মধ্যে হচ্ছে এখানে। তাহলে দুটোর মধ্যে ফিজিক্যাল মুভমেন্ট এবং ডেভিস মুভমেন্ট দুটো ইন্টিগ্রেট ছিল, সেপারেট না, কিন্তু যে ইন্টিগ্রেটেড। বুঝা গেছে? এই জিনিসটাকে ফিউচার সেপারেট করা হয়েছে। ফিজিক্যাল মার্কেট এক জায়গায়, যেমন কানাডা বা অস্ট্রেলিয়া ফিজিক্যাল বাইসেল হচ্ছে, আবার তার ডেভিস বাইসেল হচ্ছে কোথায়? সিঙ্গাপুরে যায়, অথবা ইয়েতে শিকাগোতে বাই হচ্ছে, এক্সচেঞ্জে বাইসেল হচ্ছে। এই সেপারেট করার সুবিধা হয়েছে কি? সুবিধা হয়েছে কিন্তু যে যার বায়ার সেলার করা দরকার আছে এক্সচেঞ্জে, যে বা তার পরিবার মতো টাইম মতো সে বাইসেল করতে পারে ওখানে এক্সচেঞ্জে। তার জন্য এখানে কিন্তু আর বায়ার সেলারকে খোঁজা লাগে না। এটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। দেন দেন কি বলছে? The standardized contract, it is a contract to buy or sell a specific amount of commodity, currency হতে পারে, or financial currency or financial instrument at a particular price or a stipulated future date. কোয়ান্টিটি কোয়ান্টিটি ফিচার ডেট বলছে। কমোডিটি ফিচার হতে পারে, কমোডিটি ফিচার যেটা বললাম আপনার কানাডা বা অস্ট্রেলিয়া ম্যানুফ্যাকচারার সেলার, আবার এখানে ফিউচারটা বাইকের হচ্ছে সিঙ্গাপুরে, এই ধরনের হতে পারে। এটা সিম্পল এক্সাম্পল না দেখে আমরা দেখেন কি বলছেন। 1 জানুয়ারি এগ্রিমেন্ট ডেট আমরা বলি, এগ্রিমেন্ট ডেট, দ্য ইনসেপশন ডেট 1 জানুয়ারি কি বলছে? 1 জানুয়ারি দ্য প্রাইস, স্পট প্রাইস ওই দিনের কনসার্নমেন্ট অফ কোকোয়া বিন ইজ টাকা 1000 ইন কোকোয়া মার্কেট। কোকোয়া মার্কেট ফিজিক্যাল মার্কেট যেখানে বাইসেল হচ্ছে, কোকোয়া প্রসেস হচ্ছে বা বাইসেল হয়, ঠিক আছে? You want to buy concern cocoa bean on 31st March on this cocoa market, but the price is uncertain. আপনার দরকার 3 মাস পরে দরকার আপনার, uncertain. You buy separately on a future market a 3-month cocoa futures at the টাকা 1100 expires on 31st March. তাই না? তারপরে এক্সচেঞ্জে যে আপনি করলেন কি একটা কোকোয়া, যে কোকোয়া বিন দরকার আপনার, কোকোয়া মার্কেটে যে করলেন কি এক্সচেঞ্জে, যেখানে এক্সচেঞ্জ কোকোয়া বিন বাইসেল হয়, 1100 টাকা করে 31 মার্চে যেটা হবে এক্সিকিউট হবে, ওটা আপনি করলেন, এই বাই করলেন। It means that you are committing to buy a future price of 1100, which represents what the future market thinks the spot price will be on 31st March. ঠিক আছে? And এটা হলো 1 তারিখের ঘটনা, ডেটা ইনসেপশন এগ্রিমেন্ট ডেটের ঘটনা। এন্ড যেটা ফিউচার ডেট, যেটা চলে আসবে পরে, যেটা আমরা বলি এক্সিকিউশন ডেট, এক্সিকিউশন বা সেটেলমেন্ট ডেট, ওটা কি 30 মার্চ এসে দেখেন কি অবস্থা। এক্সপায়ারি ডেটও বলে আর সেটেলমেন্ট ডেটও বলে, ঠিক আছে? মার্কেট প্রাইস কি আছে? মার্কেট প্রাইস বলে দিচ্ছে, you buy the consignment of cocoa bean on 31st March from cocoa market while the spot price is that 1200. দেখছেন, বাই 1200 হয়ে গেছে। In the futures contract, you are still committed in buying the consignment at টাকা 1100 on 31st March. But what will it mean that
you have to two consignment of beans then দুইটা consignment rather than just the one you need. So therefore, sale on 31st March, the future contract you bought on 1st January, you made the any additional commitment. Therefore, 31st March, the future contract you bought, and কথা হলো খেয়াল করেন, আসেন আমরা ইয়েটা দেখি, চলে যাই আমরা। জাস্ট আগের অঙ্কটার মতোই, 1st জানুয়ারি, 1st জানুয়ারি আপনার দুইটা মার্কেট কিন্তু একটা কোকোয়া বিনস ফিজিক্যাল মার্কেট, স্পট প্রাইস কত ছিল বলছে, কত বলছে বলেন, কত ছিল? কেন 1000 ছিল না বলছো না, 1000 কত বলছো? এই 1000 না 1000 সরি বলতে পারে না কেন আপনারা? এগুলা 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 কোশ্চেন পড়াশোনা বুঝতে পারে না তো কেমন হবে? তখন ছিল 1000 করে, ঠিক আছে, স্পট প্রাইস তখন তো কোকা বিনস। হ্যাঁ, আর ফিউচার মার্কেটে খেয়াল করেন ওই তারিখে ফিউচার্স ফর 31st মার্চ, মার্চের জন্য ওই তারিখে ফিউচার প্রাইস ছিল 1100 টাকা করে, ফিউচার প্রাইস কিন্তু 1000 টাকা করে 1 তারিখে ছিল কিন্তু, বুঝছেন? আর এসে 31 মার্চ ছিল। মার্চে এসে খেয়াল করে দেখেন কোকোয়া দুটা পেপার মার্কেট, কোকোয়া বিনস স্পট প্রাইস এর প্রাইস দাঁড়ালো সেখানে বলে 1200 টাকা করে। এখন কথা হলো আপনি তো কোকোয়া বিন যেহেতু আপনি আপনি দেন এখানে ফিউচার কন্ট্রাক্ট করছে একটা, এটা করছেন কিন্তু যে বাইন্ডিং কন্ট্রাক্ট, তারপরে এটা ফিউচার এর বাই করছেন কিন্তু, খেয়াল করে দেখেন এক্সচেঞ্জ থেকে আপনি 1100 টাকা করে কোকোয়া বিন কিনবেন বলে বাই করছেন, তো বাই করলে আপনি এই কন্ট্রাক্ট বাইন্ডিং কন্ট্রাক্ট ইউ মাস্ট সেল দিস এট দ্য ডেট অফ এক্সিকিউশন, মারতে এসে সেলমেন্ট করা লাগবে আপনাকে। তাহলে সেলমেন্ট কিভাবে করবেন? একটা বাই করেন, এটা অফসেট করতে হলে সেল করা লাগবে, সেল করলে সেলমেন্ট হয়ে যাবে আপনার। তাহলে তার মাথা লাগবে শুধু ইয়ে বাদে অপশন বাদ দিয়ে, অপশন যেগুলো কন্টিনিউয়াস কন্ট্রাক্ট, অপশন বাদে সব এগ্রিমেন্ট হলো আপনাদের বাইন্ডিং কন্ট্রাক্ট। আপনি বাই করেন ইউ মাস্ট সেল, আপনি সেল করেন ইউ মাস্ট বাই, এর মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু বাই করছিলেন, ডেট অফ এক্সিকিউশন সেলমেন্ট ডেটে ইউ মাস্ট সেল ইট, তাহলে সেল করতে হলে ইউনিট সেলিং প্রাইস, তাহলে ফিউচার মার্কেটে সেলিং প্রাইস কত হবে? এক্সাম হলে আপনার সেলিং প্রাইস দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে কি করবেন আপনি? আপনার টেকনিক আপনাকে পেছানোর জন্য ফিউচার মার্কেটে মানে ফিউচার প্রাইসটা দেওয়া থাকবে না, তাহলে আপনি কি করবেন বলেন দেখে? স্যার কোনো ইন্ডিকেট দেওয়া থাকতে পারে যে ইনফ্লেশন 5% বা কোনো একটা কিছু দিয়ে থাকবে যেটা দিয়ে আমরা স্পট প্রাইসটা না বা ফিউচার প্রাইসটাকে বের করব। আপনি কনসেপ্ট বুঝতে হবে। জিনিসটা দেখেন ফিউচার প্রাইস মার্কেটে কোকোয়া বিন যদি 1200 হয়, দেখেন মার্চ মাসে 31 তারিখে সেম ডেটে আপনার সেম ডেটে জিনিসটা বুঝছেন, যে ডেটে মার্কেট প্রাইস 1200 হয়, হ্যাঁ জি স্যার, তাহলে জি স্টুডেন্ট প্রাইস কি তার থেকে কম বেশি হবে না সমান হবে? স্টুডেন্ট প্রাইস সেম ডেটে কি প্রথম দিয়ে বলছিলাম যে ওই ডেটে কোনো ভ্যালু থাকে না, বলছিলাম না ভ্যালু থাকে ডেবিটের, জি 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 স্যার, তার মানে ইনসেপশন ডেটে ফিউচার দামও 1200 হয়ে যাবে। কারণ আপনি যদি ফিউচার যদি কম বেশি হয় তাহলে এই ফিউচার কিনবে কেটা? লস হবে না? মনে কর ফিউচার দাম 1100 হইলো, তো 11 একই সেম ডেটে 1100 দিয়ে কি কেউ তার গম দিবে? এই কপি দিবে 1100 দিয়ে? আমি যদি
এক্সচেঞ্জ যদি মনে করেন, এক্সচেঞ্জে মনে করেন ফিউচার মার্কেটে গম কোকো বিন বিক্রি 1200 করে, ঠিক আছে, আজকে মনে করেন। আজকে যদি দেখি আমরা এক্সচেঞ্জে আর কোকো বিন বিক্রি করতে 1100 করে, এটা সম্ভব হবে না বলেন আপনি? নো স্যার। এর কোনো সময় মার্কেট সম্মিলিত সবাই কোকো বিন মার্কেট এক্সচেঞ্জে সব কিনতে যাবে, তাহলে লস হবে না? কে বেচবে? এটা 1100 করে কে বেচবে? কেউ তো একজন বেচবে, তাই না না? স্যার। জি স্যার। তাহলে কি অটোমেটিক্যালি, যেহেতু এই জন্য বলছিলাম প্রথম যেদিন যেদিন ইয়েতে ফিউচারের কোনো প্রাইস, যেহেতু কোনো প্রাইস থাকে না, এটা ইনসেপশনে এন্ড এক্সিকিউশন বোধ দিয়ে দেবে। যেহেতু ও প্রাইসটা, তার প্রাইসটা হয়ে যায় কার প্রাইস, কমোডিটি প্রাইসটাই তার প্রাইস হয়ে যায় অটোমেটিক্যালি। তাহলে এই জন্য আপনাকে এক্সাম হয় দেখবেন দেওয়া থাকে 1200 দেওয়া থাকে, বুঝছেন? অনেক সময় আপনাকে করবে কি, যার পেছানো যেটা বুঝেন কিনা এই প্রাইস দিবেন আপনাকে। তাহলে যারা ইন্টেলিজেন্ট, যারা বুঝে, তারা এই 1200 ধরেই কাজ করবে, কারণ জানেন ভালো করে যে ফিজিক্যাল মার্কেট যেটা 1200, ডেবিট মার্কেট সেম রেটে কখনো কম বেশি হতে পারে না, সেম হতে হবে, ঠিক আছে? তার মানে আপনার ফিউচার প্রাইসও 1200 হবে। জিনিসটা বুঝছেন কেন 1200 হবে? 1200 কেন বুঝতে পারছেন না, বুঝেন নাই? বুঝছি স্যার। রাইট। এখন এই ইনফরমেশন আপনার দেওয়া থাকবে যে আছে, এখন আপনাকে আপনাকে কি করতে হবে? তাহলে আপনার যে কাজটা করতে হবে দেন, আপনার হেজ কিভাবে করবো? রুল হইলো, এই যে রুল হইলো, আপনি যখন যা প্রয়োজন সেটা করবেন। এরকম মনে করেন আপনাকে এই পার্টন তো মনে করেন আপনাকে, আর এক্সচেঞ্জে মনে করেন কোনটি থাকে, হ্যাঁ, এক্সচেঞ্জে প্রাইস, এক্সচেঞ্জে ফিউচার ফিউচার সাইজ হলো মনে করেন সাইজ দেওয়া থাকবে সাইজ মানে প্রত্যেক সাইজ মনে করেন 5000 টন মনে করেন, পার লটস, হম, পার টন, ঠিক আছে? জি স্যার। আপনাকে যে কাজটা করতে হবে, এটা এটা মার্কেট ইনফরমেশন, তা আপনাকে ডেট অফ ইনসেপশনে হেসেরা করা লাগবে। এটা কি করতে হবে? হেসেরা ইনসেপশনে আপনি এই তারিখে 5 জানুয়ারিতে আইসা 5 জানুয়ারি কি করবেন? হেসেরা করবেন। 5 জানুয়ারিতে কি করবেন? আপনি করবেন কি, হেজ এই কমানোর জন্য, রিস্ক কমানোর জন্য কি করবেন? আপনি ফিউচার বাই করবেন, সেল করবেন বলেন আমাকে। স্যার যে বায়ার হিসেবে ফিউচার। তো আপনি আপনি মনে করতেছেন আচ্ছা। প্রাইসটা বেড়ে যাবে, প্রাইস বেড়ে গেলে আপনি কি বাই করবেন, সেল করবেন আগে থেকে অ্যাডভান্স? আমি স্যার বাই করব বায়ার হিসেবে স্যার। বাই, দেখেন কি লিখবেন, বাই মার্চ ফিউচার কন্ট্রাক্ট at 1100, সে মার্কেট প্রাইস 1100 করে 1100 কিনবে আপনাকে, ঠিক আছে? জি স্যার। তাহলে হাউ মাচ কন্ট্রাক্ট, হুম, হাউ মাচ কন্ট্রাক্ট আপনার নিড আছে কত দেখতে হবে। আপনার নিড ছিল মনে করেন, আর নিড ছিল আপনার মনে করেন 12,000 টন টন তা আপনাকে কন্ট্রাক্ট করতে হবে, নাম্বার অফ কন্ট্রাক্ট বাই করতে হবে, তো বাই লটের কম ফ্যাকশন করতে পারবেন না আপনি, 12.4, তারপরে রাউন্ড করতে হবে টু কন্ট্রাক্ট, এটা ফ্র্যাকশন কেনা যাবে না, টু কন্ট্রাক্ট। খেয়াল করেন এটার কারণেও একটা হেজ এফিসিয়েন্সি হয় না, দুইটা কারণে, একটা বেসিস, একটা এর ফ্র্যাকশনের কারণে। আপনার লাগছে 2.4, আপনি করেন 2, তার মানে 0.4 যে, মানে 2000 টন, 2000 টনের জন্য কিন্তু আপনি হেজে বাইরে রয়ে গেল, বাইরে রয়ে গেল না? তা আপনি 10,000 টন হেজ করলেন, দুইটা কন্ট্রাক্ট তো 10,000 টন করলেন, তার মানে 2000 টনের জন্য কিন্তু হেজ করতে পারেন না আপনি,
এটার কারণে কিন্তু হেজ এফিসিয়েন্সি হবে না, দুটো কারণে। একটা বেসিস, একটা ফ্র্যাকশনের কারণে। ঠিক আছে, এই কন্ট্রাক্ট এটা হলো 1 তারিখ কাজ, একটা কাজ থেকে কাজ শেষ। এরপরে মারতে এসা একটা কাজ করবেন। কি কাজ করবেন? আপনি দুটো, একটা হলো ইয়েতে, যদি আপনি প্রথমে আসেন ফিজিক্যাল ইয়াতে, মার্কেটে আসেন, কি বলে ফিউচার মার্কেটে। ফিউচার মার্কেট কি করলেন আপনি? ফিউচার মার্কেটে আপনি বট বাই করছেন কত করে? আপনি 1100 করে। ঠিক আছে, এখন আপনি করবেন গিয়ে ফিউচার সেল করে দিবেন, এক্সচেঞ্জে সেল করে দিবেন। এক্সচেঞ্জ দাম হলো 1200 করে। ঠিক আছে, এখানে আপনার গেইন হলো 100 করে পার কন্ট্রাক্ট। টোটাল গেইন ফিউচার, আপনি কন্ট্রাক্ট করছেন 2টা, তাই না? এই ফিজিক্যাল মার্কেটে আপনি গেইন করেন 200 টাকা করে। এন্ড এক্সামে যেহেতু আমরা বলছিলাম ফিউচারটা কিন্তু ইউজ করা যায় স্পেসিফিক পারপাজে, অর্থাৎ আপনি ফিউচার আপনি ইয়া ফিজিক্যাল মার্কেটে দরকার নেই আপনার কম। তখন আপনার পরীক্ষা দেয়, আপনার যে ইয়া যিনি বায়ার, উনি কিন্তু এটা ইউজ করে ফর স্পেসিফিক পারপাজ অনলি, নট ফর দ্য হেজ পারপাজ। স্পেসিফিক পারপাজ করলে আপনার আউটকামটা কি বলেন, কি বলতে পারবেন? সে হেজিং করবে না, অনলি ইউজ করবে স্পেসিফিক পারপাজ, আউটকামটা কি বলতে পারবেন না? শুনছেন কথা নাকি শুনছেন না? জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি স্যার। স্যার। সিম্পল করা যায়। সে যেহেতু তার হেজিং করবে, তার মানে গম কোকো পিস বাইসেল করবে না। সিম্পল, এখান তো দেন, সে তো এই যে ফিউচার মার্কেট ফিউচার বাইসেল করে 200 টাকা গেইন করবে, এটাই অ্যান্সার, শেষ। তার মানে জিপি 200 গেইন করলো ফ্রম স্পোর্ট ব্যবসা। শেয়ার মার্কেট এই মার্কেট মতো বাইসেল করে 200 করে জিপি গেইন করলো, এই অ্যান্সার শেষ। ক্লিয়ার, বুঝতে পারলেন? জি স্যার। কিন্তু যেহেতু হেজিং করছে, ফিজিক্যাল মার্কেট কন্ডিশন দেখতে হবে আপনাকে, তাই না? ফিজিক্যাল মার্কেটে কোকা মার্কেট বলে আমরা মনে করি। কোকা মার্কেট কি করলেন? সে করছিল গিয়ে, হ্যাঁ, তাহলে পারচেজ অ্যাট মার্কেট প্রাইস, স্পট প্রাইস, এটা যে প্রাইস বর্তমানে আছে কত, কত করে? 1200। 1200 করে কিনবো আমরা, তাই না? 1200 আর 1200 কিনতে হবে আমাদের এখান থেকে। ঠিক আছে, আর এখান থেকে গেইন ফ্রম ফিউচার, একশো 100 করে। ঠিক আছে, তার মানে এগারোশো। ঠিক আছে, 1100 করলাম, 1100 কইরা টোটাল 1100 আছে। এর একটু ভুল হয়ে পড়েছে না? আপনি যেহেতু আপনি বাইক করছেন, কম বাইক করছিলেন আপনি, তাই না? আপনি বাইক করবেন কত? বট অ্যাট স্পট প্রাইস, এটা করলে ভুল হবে। 1200 করে ছিল না? 1200 করে। আপনার দরকার ছিল কত? 12,000 টন, তাই না? যান, 12,000 টন একটু কিনবেন। ঠিক আছে, কিনবেন
লাখ 12,000 টন 2 টাকা। আর গেন হলো কত? গেন হলো, তার মানে এই হলো আপনার এফেক্টিভ প্রাইস। এই প্রাইস হলো কত তাহলে ধান? 12,000। 1100, আপনি বললেন 1199 টাকা এত পয়সা। $12,000 টন, 1200 তো 8 টন। 8 টন ছিল কত করে? 12,000 না 5,000 টন। উম, হ্যাঁ, গেন 105 টন, তো এটা 5 টন না? 5 টন হলো গেন কত হলো আপনাদের? গেন ইন্টু কন্ট্রাক্ট ছিল না 5,000 করে, কন্ট্রাক্ট ছিল 5,000। গেন এত টাকা গেন হয়েছে, গেন না বলেছে আমাদের। এই অ্যান্সার, তার মানে এলো ধ্যান দিতেন। এই আপনি যদি ইয়ে করতেন, হেজিং না করতেন, তাহলে আপনার ইয়ে হলো কন্ট্রাক্ট কত 1200 পড়তো। হেজিং করাতে আপনার পড়লো কত? 1100 টাকা করে। 1100 টাকা করে। তো এটা দিয়েও কিন্তু আপনার ইফিসিয়েন্সি বের করা যায়, এটা দিয়েও efficiency বের করা যায়। efficiency এটা দিয়ে বের করা যায়। হ্যাঁ 3%, ঠিক আছে জি স্যার। বুঝছেন? এই হলো দিস ওয়ে। আপনি যদি 3 ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, সে যদি হেডিং না করতে কি হতো? হেডিং না করলে তাই 1200 টাকা করে কিনে লাগতো, ঠিক আছে, 8 টন। তার মানে 12,000 টনের প্রাইস কস্টিং পড়তে কত? 1200 8 টন তো ইন্টু 12,000 টন, এই হতো, ঠিক আছে। আর হেজিং হেজিং করাতে তার লাগছে এত টাকা, তার মানে এত ফিস ছিল, সেভ হলো এত টাকা, 10 লাখ টাকা, ঠিক আছে অ্যান্সার হেজিং করাতে। আর যদি হেজিং না করে স্পিরিট পারপাস ইউজ করতো, তাহলে তার গেইন হতো এত টাকা, বুঝছেন? 3টা অ্যান্সার কিন্তু। একটা অ্যান্সার, সে যদি কিছুই না হেজিং না করে, তাহলে কি অ্যান্সার? হেজিং করলে কি অবস্থা দাঁড়ালো? আর যদি স্পিরিট পারপাস ইউজ করে, তাহলে কি দাঁড়ালো? 3 ধরনের অ্যান্সার, একই কোশ্চেনে করে 3 ধরনের অ্যান্সার, 3 ধরনের কোশ্চেন, 3 ধরনের অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, আজকে আমরা ইয়ে করি, এখানে ক্লোজ করি আমরা এই হ্যাঁ ঠিক আছে। ফিউচারে আপনার ফিউচার কমেডি দেখলাম, কমেডি পার্টটা দেখলাম ফিউচারের। হ্যাঁ স্যার আমার একটা যদি প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ কি আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এখানে হেজিং করাতে আমাদের এফিসিয়েন্সি বাইরে আসলো 93%। এটার যদি হ্যাঁ, উল্টা চিন্তা করি তাহলে সেলারে হচ্ছে 7%, এরকম কি? আমি প্রথমে এটা বলে তারপর ভুল করলেন কেন? এখানে স্যালারি রিস্ক আছে কোনো? স্যালারির কোনো সেলার রিস্ক কখন হয়? সেলার রিস্ক আছে কোনো? বলেন আমাকে। যদি প্রাইস বেড়ে যায়, প্রাইস বাড়লে সেলার রিস্ক হয়? না প্রথমে তো স্যার, আমি, তাহলে তখন বলেন কেন বাইরে হয় সেলার? স্যার। তাহলে সেলারের কথা বলেন কি, আসেন কেন এখানে? আমি এর প্রথমে তো ভেঙে নিলাম আপনাদেরকে, ভুল করেন বলে প্রথমে তো বলে দিলাম আপনাদেরকে যে রিস্ক হবে এক পক্ষের, তাই না? তাহলে প্রাইস বাড়লে বাইরের রিস্ক হবে, প্রাইস কমলে সেলার রিস্ক হবে। প্রাইস বাড়ছে, বাইরের রিস্ক,
আপনি সেটা কেন আনছেন এখানে আপনার আবার? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ওকে, জি স্যার। আজকে ক্লোজ করলাম না, ঠিক আছে? স্যার আমাদেরকে শিটটা দিয়ে দিবেন, কোনটা? আজকে যেটা এটা স্যার দেখালেন এখানে তো। এটা এটা আজকে পাঠাতে দেবো, এটা অসুবিধা নেই, ঠিক আছে? স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, হ্যাঁ।